এখন আমি প্লেনের সিটে বসে আছি আর ভাবতে আছি আজ 21 বছর পর আমি আমার নিজের বাড়ি যাচ্ছি। জানি না বাড়ির সবাই আমায় কি চিনতে পারবে, না চিনারই কথা। এত বছর পর আমি আমার জন্মস্থানে যাচ্ছি, আমাকে দেখে তারা কি করবে, এই সব ভাবতে ভাবতে পাশের সিট থেকে একটা সুন্দর কোকিল কণ্ঠ আমার কানে ভেসে এলো। এই যে শুনছেন, আপনি মনে হয় বাঙালি। আমি পাশে তাকিয়ে দেখি 17-18 বছর বয়স হবে, একটা ডানা কাটা পড়ি, চোখ দুটি যেন হরিণী চোখ। তার দিকে তাকিয়ে থাকতে মন চায়। কেন এমন হচ্ছে আমার সাথে? আবার মেয়েটি বলল, আপনি কি বাঙালি? হ্যাঁ, আমি বাঙালি। তাহলে তো ভালোই হলো, আমরা কথা বলতে বলতে সময় পার করে দিতে পারি। হ্যাঁ অবশ্যই, কেন নয়। আমি কানিজ ফাতেমা নদী, সবাই আমাকে নদী বলেই ডাকে। আমি এবার এসএসসি পরীক্ষা দিয়েছি, রেজাল্টও ভালো হয়েছে। তবে এবার মনে হয় আমার আর পড়ালেখা করা হবে না। জানেন, আমার অনেক ইচ্ছা ছিল আমি লেখাপড়া করে ডাক্তার হব। আমি লেখাপড়া করে ডাক্তার হয়ে দেশের কাজ করব। ওহ, আমি এত বকবক করতাছি, আপনি একটা কথাও বলতেছেন না যে? মনে হয় আমার কথায় বোর ফিল করতেছেন। আসলে তা নয়, তোমার কথাই শুনতেছি। আপনি একটা বোকা মানুষ। আমি একটা মেয়ে হয়ে নিজের পরিচয় দিলাম, আর আপনি একটা ছেলে হয়েও আপনার নামটাই বললেন না। ও সরি, আমি জামাল ইসলাম জালাল। আমার আরেকটি নাম ফয়সাল। আমার পরিবারের সবাই আমাকে ফয়সাল বলেই ডাকে। আমি আইটি বিভাগের কম্পিউটার ইঞ্জিনিয়ার পদে বর্তমানে আছি। ওহ আচ্ছা, আপনার কয় ছেলে মেয়ে? আসলে আমি এখনো বিয়ে করিনি, তাই ছেলেমেয়ের কথা অনেক দূর। আপনার মতো সুন্দর মানুষ এখনো বিয়ে করেনি, বিশ্বাস হয় না। আসলে আমার বিয়ে করার বিষয়ে কোনো আগ্রহ নেই, তাই বিয়ে করি নাই। এখন তো 38 বছরের বুড়ো হয়ে গেছি। বাস্তবে কিন্তু আমার বয়স 18 বছর। ভাবছি আর বিয়ে শাদী করবো না। কি বলেন আপনি? আপনি তো এখনো যুবক আছেন, যে কোনো মেয়ে আপনাকে দেখে পাগল হয়ে যাবে। আরে আপনি একটু বেশি বলেন। আচ্ছা, আপনার বাসা কই? আমার বাসা মোহাম্মদপুর। আমি এখান থেকে সোজা আমার নানু বাড়ি ফরিদপুরে যাব। কি, ফরিদপুর? কি হলো, আপনি ফরিদপুরের নাম শুনে এমন করলেন কেন? আসলে এমনি ফরিদপুরের নামটা শুনে আবেগের বশে বলে ফেলছি। আনমনাভাবে ফরিদপুরের পুরনো সেই স্মৃতিগুলো মনে এখনো ভেসে বেড়ায়। আর কোন সময় চোখের কোণায় পানি চলে আইছে সেটা খেয়াল ছিল না। হঠাৎ এই যে আপনার কি হলো, চোখের কোণায় পানি কেন? কোথায়? হাতের কনুই দিয়ে মুছে। আপনি কি আমায় বোকা পাইছেন? আসলে একটা স্মৃতি মনে উঠল, তাই। প্লিজ প্লিজ বলেন না, কিসের জন্য আপনি কান্না করছেন? ও পুরানো স্মৃতি না বলাই ভালো। আপনি কি জানেন, মনের কষ্ট কারোর সাথে শেয়ার করলে মন হালকা হয়ে যায়? তাই প্লিজ বলেন আপনার কষ্টের কাহিনী। এত যখন শুনতে যাচ্ছেন তাহলে শুনুন। 21 বছরের পিছনের ফ্ল্যাশব্যাকে যাই। আজ আমার এসএসসি রেজাল্ট দিবে, তাই সকাল সকাল স্কুলে গিয়ে রেজাল্টের জন্য অপেক্ষা করতেছি। এক সময় অপেক্ষার সময় শেষ হলো, আমি ভালো রেজাল্ট করছি। রেজাল্ট শোনার পর বাসায় এসে রাতের খাবার খাচ্ছি। ফয়সাল, তোকে তো এখন কলেজে ভর্তি হতে হবে না। আবার তোর বাবা অফিস থেকে ট্রান্সফার করা হয়েছে ফরিদপুরে, তাই আগামী পরশুদিন আমরা সবাই ফরিদপুর যাব এবং ওখানে একটি কলেজে ভর্তি করাবো। তোর বাবা আগে থেকেই বাসা ঠিক করে রেখেছে, তাই পরশুদিন আমরা যাব। ওকে আম্মু। একদিন আমাদের কিভাবে কেটে গেল ভাবতেই পারিনি। সকালে ঘুম থেকে উঠে বাসার সকল জিনিস নিয়ে রওনা হলাম ফরিদপুরে নতুন বাসার উদ্দেশ্যে। নতুন বাসায় এসে মাথা নিচু করে সিঁড়ি বেয়ে উপরে উঠছি। হঠাৎ একটা তার খাম্বার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম। পড়ার কারণে চোখে ময়লা গেল, মেজাজ তো ফুল গরম হয়ে গেল। চোখ বন্ধ করে জোরে বললাম, কোন শালারে সিঁড়ির মাঝখানে তার খাম্বি রাখছে? হঠাৎ আকস্মিকভাবে আমার গালে ঠাস 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 3টা চড় পড়ল। ভাবতে পারিনি এমন কিছু হবে। চোখ ডলতে ডলতে তাকিয়ে দেখি, এ তো তার খাম্বি না, এ তো আস্ত একটা হুড়পড়ি, যে কিনা স্বয়ং আসমান থেকে মনে হয় পাতালে নেমেছে। দেশটা কি খারাপের দিকে যাচ্ছে? পিচ্ছি পোলাপানো বড় আপুদের সম্মান করা দূরের কথা, গায়ে পড়ে ইচ্ছা করে। আপু, আমি ইচ্ছে করে তো ধাক্কা দেই নাই। কি আর কব, কোনো কিছু কইলেই বর্তমানে একটি কথাই বলে, আমি ইচ্ছে করে দেই নাই। আপু, কাউকে দেখে তার চরিত্র নিয়ে কথা বলবেন না। আরে তোর মতো ছেলেদের হাড়ে হাড়ে চিনি, তোরা হলি পিচ্ছি হারামি। আপু, মেজাজ গরম আছে, কথাবার্তা ঠিক মতো বলেন। আরে তোর সাথে কি ভালো মতো কথা বলবো? সুন্দরী মেয়ে দেখলে লুচ্চামি শুরু কইরা দেশ, বড় ছোট দেখোস না। আরে আইসেন কোন থেকে আপনি? আপনি যদি সুন্দরী হন তাহলে পেতনি বুড়িকে দেখা যায় বুড়ির মতো।
আবার সবার কাছে সুন্দরী সাজতে চাই। এই পিচ্ছি, তুই কি কইলি? আমাকে বুড়ির মতো দেখা চাই? হ্যাঁ, যা সত্যি তাই কইছি। আপনি কি করবেন? সাহস থাকলে আমার কাছে আয়, দেখ আমি কি করতে পারি। দেখি আপনার দৌড়। ঠাস ঠাস ঠাস, একসাথে 4টা পড়লো আমার গালে। এটা কি হলো? দেখছোস আমি কি করতে পারি? এমনি মেজাজটা গরম ছিল, তার উপর চট দিল। রাগটাকে কন্ট্রোল না করতে পেরে আমিও দিলাম ঠাস 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 3টা, বড় বলে একটা কম দিলাম। আর শোনেন, আপনার ফেস পেতনির মতো এবং আপনার মনটাও পেতনিদের মতো। আর 2টা দেবনি। না, সামনের থেকে সরবেন। আর কেউকে না জেনে শুনে বললে এমন অনেক ছোটদের কাছ থেকে খেতে হবে। পাশ কাটিয়ে উপরে যাচ্ছি, আর পিছন থেকে তোরে আমি দেখে নিব তুই তামান্নার গালে থাপ্পড় দিচ্ছস। এই তামান্না কি জিনিস তুই হাড়ে হাড়ে টের পাবি। চিল্লাইয়ে চিল্লাইয়ে বলে তোর কি হলো, চিৎকার দিলি কেন? আম্মু, তেলাপোকা দেখে চিৎকার দিচ্ছে। এত বড় হইলে এখনো তেলাপোকা দেখে ভয় পাস? পাগলি আমার। বলতে বলতে চলে গেল। তামান্না রেডি হয়ে রাতের খাবার খেতে গেল। কিছুক্ষণ পরে আমি গেলাম খেতে। খেতে বসার সময় দেখলাম তামান্নাও খেতে বসেছে। আমাকে সে দেখেনি। বসো বাবা, খেতে বসো। তোমাকে সেই সময় আমাদের এখানে থাকতে বললাম, তুমি কই গেছিলা? আসলে আন্টি, সেই সময় আমার একটা জরুরি কাজ ছিল, তাই আবার রুমে গেছিলাম। ও, তোমায় পরিচয় করিয়ে দেই বাবা। এ তামান্না, আমার একমাত্র মেয়ে, এবার অনার্সে পড়ে। মনে মনে বলি, এই ফাজিল মেয়েকে আপনার পরিচয় করিয়ে দেওয়া লাগবে না। ও যা করছে আজকে, তা থেকে আমি এমনিই বুঝতে পারছি এটা এই বাড়িওয়ালার মেয়ে। বাবা ফয়সাল, কি ভাবতেছো? কিছু না তো আন্টি। তামান্না, এ হচ্ছে ফয়সাল। আমাদের বাসায় আজ থেকে ওরা থাকবে। ও, মনে মনে শালা সকালে আমারে থাপ্পড় দেওয়া, আবার আমার রুমে যাওয়া, তোরে আস্তে আস্তে আমি শেষ করে দেব। জানোস না এই তামান্না কি জিনিস? হাই আপু। হ্যালো। তার সাথে আর কথা না বলে মাথা নিচু করে খেয়ে আমার রুমে চলে আসলাম। রুমে এসে ভাবতে আসি, এই মায়া যে বদরাগী, ওর সামনে পড়া যাবে না। ওর সামনে গেলে জানি না কি করবে। আবার রুমে বোরিং লাগতেছে, তাই একটু ছাদে যাইতে ইচ্ছা করলো। যেই ভাবা সেই কাজ, ছাদে চলে এলাম। ছাদে এসে একটা চেয়ার পেতে মোবাইলে গান শুনতেছি। ও মাইয়া রে তুই অপরাধী রে। হঠাৎ কে যেন আমার পিছন থেকে কলার ধরলো। ও মারে, ভূত ভূত ভূত, বাঁচাও বাঁচাও বাঁচাও। আমি ফিট হয়ে গেলাম, মানে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। আমার আর কিছু মনে নাই। পানির ছিটায় আমার জ্ঞান ফিরল। আমি এখানে কেন? আমার কি হয়েছে? মনে মনে বলতে লাগলাম, ও আমি তো ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছিলাম। তাহলে আমার জামা ভেজা কেন? পিছনে তাকিয়ে যা দেখলাম, তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। স্বয়ং একটা পেতনি দাঁড়িয়েছিল। আমি ভয়ে কাঁপতে লাগলাম, আর মনে মনে ভাবতেছি, আজ মনে হয় আমি শেষ। আরে ভাই, পেতনি মানে বুঝলেন না? আর ভাবতেছেন পেতনিটা আবার আইলো কই থেকে? সত্যিকার অর্থে তামান্নাকে দেখে অজ্ঞান হয়ে যায়। কাহিনীতে ফেরা যাক। ভয় ভয় বিড়বিড় করে, আমি তো শেষ। এখন যেমনেই হোক আমাকে এখান থেকে পালাতে হবে। জানি না পেতনিটা আমার কি করে। যেই ভাবা সেই কাজ, দিলাম একটা দৌড়। ও মারে, আমি এখন শেষ। মনে হয় আমি আর হাঁটতে পারবো না। এই ডেমনি মাইয়া আমারে শেষ করে দিল রে। চুপ কর শালা, বাচ্চাগো মতো এত চিল্লাস কে? আমি কি সাদে চিল্লাই? ডেমনি সেমড়ি, তুই আমারে ল্যাং মারলি কে? মনে হয় আমার মাজা শেষ। তাহলে তোরে কি করব? আমি ভাবছিলাম তুই অনেক সাহসী, কিন্তু তুই তো একটা বিলাই। আমারে দেখে তুই ফিট হইয়া গেলি। তোরে আজ আমি সারছি না চান্দু। তোর মতো পেতনিকে হঠাৎ কেউ দেখলে এমনি মানুষ মারা যাবে। সেখানে তো আমি খালি অজ্ঞান হয়ে গেছি। এই লুচ্চা, তুই কি করলি? আমি পেতনি? দাঁড়া, এই পেতনি আজ তোর ঘাড় মটকাবে। আমাকে পেতনি বলা? কথাবার্তা ঠিক মতো বলেন, না হলে আমি কিন্তু। তুই কি করবি? হ্যাঁ, তোর লজ্জা শরম আছে নি? লুকিয়ে তোর বড় আপুদের ড্রেস চেঞ্জ করে দেখোস, আবার বড় কথা বলস। আমার খাইয়ে কোনো কাজ নাই, মেয়েদের ড্রেস চেঞ্জ করা দেখবো। এ তুই এত সাধু? তাহলে আমার রুমের ওইখানে কি করতে গেছিলি? ও ওইটা, আমাকে তো আন্টি রুম ঘুরে ঘুরে দেখতে বলেছিল, তাই ঘুরে ঘুরে দেখতেছিলাম। হঠাৎ আপনাকে যে অবস্থায় দেখলাম ভাবতেই পারি নাই। আর আপনি ড্রেস চেঞ্জ করার সময় দরজা লক করবেন না? ওই আমি দরজা লক করতে ভুলে গেছিলাম, তাই বইলা তুই ওইখানে থাকবি আর তুই কোনো কিছু দেখোসনি? জানেন তো, বাঙালি ফাও কিছু পাইলে নতুন জামায় আলকাতরাও নিতে পারে। সেখানে আমি তো বাঙালি জাতির অপমান করতে পারি না। আর শোনেন, আপনার ওই জিনিসটা কিন্তু একদম সেই লাগছে। ও, ওই জিনিস মানে কোনটা? ওই যে আপনার পিঠের তিলটা, সেই একদম, যে কেউ দেখলে টাসকি খেয়ে যাবে। তুই আর কিছু দেখোসনি? দেখলে প্লিজ কাউকে বলিস না।
এই তো সুযোগ তোমাকে বাগে পাওয়ার। চান্দু, তুমি এবার বুঝবা ফয়সাল কি জিনিস। আমি তো ভাবছি সবাইকে ঢোল পিটিয়ে বলবো। লক্ষ্মী, তুই ভালো পোলা, তুই তো অনেক কিউট একটা পোলা, বলিস না কাউকে। অত তেল মারা লাগবে না, আমি তো সবাইকে বলবোই বলবো। প্লিজ কাউকে কিছু বলিস না, আমি তোকে আর কিচ্ছু বলবো না, আর তুই যা বলবি আমি তাই করব। এই তো চান্দু, লাইনে আইসো। আমি রাজি আছি এক শর্তে। তোর সত্ত্বে আমি রাজি, তুই যা করতে বলবি আমি তাই করব। সত্যি তো? যা করতে বলবো তাই করবা? সত্যি। ওকে, আমার শর্ত হচ্ছে আমি আপনার ওই কমলা ঠোঁটে একটা কিস করব, তাতেই হবে। প্লিজ অন্য কিছু চা, তোর টাকা লাগলে টাকা দেব। আমার অন্য কিছু চাই না, আপনি দিলে দেন, না দিলে আমি এখনই সবাইকে বলে দেব। এই বলে হাঁটা শুরু করলাম। অন্যদিকে এই দাঁড়া বলে দৌড়িয়ে এসে আমার ঠোঁটের সাথে তার ঠোঁট এক করে দিল। আহা, কি সেই ফিলিংস বলে বোঝাতে পারবো না। প্রায় 1 মিনিট ধরে কিস করছিল। হঠাৎ তামান্না সেরি লজ্জা পেয়ে দৌড় দিয়ে তার রুমে গেল চলে। আমি ওইখানে দাঁড়িয়েই ভাবতেছি একটু আগে আমার সাথে কি হলো, মনে করতে করতে হাসতেছিলাম। এইসব ভাবতে ভাবতে রুমে এসে ঘুমানোর জন্য খাটে গেলাম, কিন্তু ঘুম আর হলো না। খালি একটু আগে কি হলো সেই চিন্তাই করতেছিলাম। এত সহজে এইসব ভাবে ভাবতেই পারিনি। আর ওই সময় এত ভালো লাগতেছিল। আরে ভাই, ভালো লাগবেই না কেন, ফার্স্ট টাইম তো, তাই আর কি। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ছি সেটা আর মনে নাই। সকালে আম্মুর ডাকে, ওই ফয়সাল, তাড়াতাড়ি ওঠ বাবা, আজকে তোর নতুন কলেজ যাবি না? কলেজের কথা মনে পড়ার সাথে সাথে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু খেয়ে বের হব। ও আপনাদের তো বলাই হলো না, আব্বু এখানে এসে আমার ভর্তির ব্যবস্থা করে গেছে। খাবার খেয়ে রুম থেকে যেই বের হব দেখি তামান্না রিক্সার জন্য দাঁড়িয়ে আছে। এই যে আপু, শুনছেন? আমাকে কি আমার কলেজে একটু নামিয়ে দেবেন? কেন, তুই কি একা চাইতে পারোস না? আসলে রাত কি হয়েছে ওকে দেখে বোঝা যায় না, মনে হয় কিছুই হয়নি, একদম সাধারণ ব্যবহার। আসলে আমি এই এলাকায় নতুন তো, তাই কিছু চিনি না, একটু চিনিয়ে দিলে ভালো হতো। আমি পারবো না, অন্য আরেকজনকে গিয়ে বল তোকে দেখিয়ে দিতে। আপু, একটা নতুন গান বানাইলাম, শুনবেন? আমার কোনো কাজ নেই তোর গান শুনবো, ভাগ এখান থেকে। গানটা যদি শুনেন তাহলে এখনই চলে যাব, না হলে আপনার পিছ ছাড়বো না। ঠিক আছে, তবে গান বলার পরে তুই এখান থেকে চলে যাবি। ওকে, কি গান গাওয়া যায়? ও পাইছি, লেটস স্টার্ট নাও। ও তিল রে তুই অপরাধী রে। থাম থাম, তোর আর গান গাওয়া লাগবে না, চল তোর কলেজ দিয়ে আসি। আমার কোনো কথা আর কোনো দিন না করবা? বাবা রে বাবা, কি ব্ল্যাকমেল রে! সুযোগ পাইলে আমিও কি করতে পারি তোরে সেই সময় দেখালমো। ওই বিড়বিড় করে কি ভাবেন, চলেন যাই। কো কো কিছু না তো, তাড়াতাড়ি একটা রিক্সা ডাক, না হলে দেরি হয়ে যাবে নে। দাঁড়াও, দেখতেছি কি করা যায়। ওই দেখ রিক্সা আইতেছে, ওইটারে তাড়াতাড়ি ডাক। ওই মামা, এইদিকে আসেন তো। মামা, রাজেন্দ্র কলেজে যাবেন? আপনাদের তো বলাই হলো না, তামান্না যেই কলেজে পড়ে সেই কলেজে আমি ভর্তি হয়েছি। আপু, তুমি উঠো আগে। তুই আরেকটি রিক্সা নিয়ে আয়, আমি যাই। মানে কি? আমি রিক্সা ডাক দিলাম আর আমাকে আপনি উঠতে দিবেন না? সে কি করে হয়? আমার দেরি হয়ে যাচ্ছে। থাক, আপনার সাথে আমি যাব না। আপনি রিক্সা থেকে নামেন দেখি, আমি একলা একলা যেতে পারবো। কি হইল, নামেন না কেন? হ্যাঁ বুঝলাম, রিক্সা ডাক দেয়া মনে হয় বিশ্ব জয় করছস। থাক, তোর আর অন্য রিক্সায় যাওয়া লাগবে না, ওঠ। যেই বলা শেষ অমনি উঠে পড়লাম। মামা চলেন। রিক্সা চলছে অনেক গতিতে। হঠাৎ খেয়াল করলাম আপুর চুলগুলো হাওয়ায় ভাসতেছে। কি অপরূপ সেই দৃশ্য, যেন ডানা কাটা পরি আমার পাশে বসে রয়েছে। হরিণী চোখ যেন আমায় পাগল করে দিয়েছে। সেই অপরূপ পরীকে দেখে মনে হয় আমি তার দিকে চেয়ে 1000 বছর পার করে দেই। রূপালী কেশে সন্ধ্যা তারার মাঝে যেন তার হাত ধরে হাঁটতে পারি চিরজীবন। পলকহীন তার চাহনিতে মনে হয় হাজারো নয়ন তারা আগমন করেছে। তাহাকে মনে হয় 1000 বছর ধরে চিনি। তাহার দেহের মিষ্টি গন্ধে মনে হয় হারিয়ে যাই। হঠাৎ তামান্নার কণ্ঠে, এই যে হ্যাবলা, দেখা শেষ হলে নামেন, আমরা চলে আসছি। ও, কিভাবে যে সময় শেষ হলো বুঝতেই পারলাম না। বেশি কিছু না, ভাড়া দিয়ে ভেতরে চল। টাকা দিয়ে তামান্নার সাথে ভিতরে গেলাম। OMG, আপু দেখছনি কলেজের ভিতর কত সুন্দর সুন্দর মাইয়া। তুই আবার ফাসলামে শুরু করছস? চল চল ক্লাসে চল। আর শোন, ক্লাসে গিয়ে ভেতরে কোনো ফাসলামি করবি না। আর সবচেয়ে বড় কথা, তুই কোনো মেয়ের সাথে কথা বলবি না, বললে তোর খবর আছে। আর ক্লাস শেষ হলে আমাকে সঙ্গে নিয়ে যাবি। আসবার সময় তো আমাকে নিয়ে আসতে চাইছিলেন না, আর এখন আবার সঙ্গে নিয়ে যাবার কন, মানে কি? সেটা তোর বোঝা লাগবে না। কিছুদিন ধরে আমাকে কিছু ছেলেরা ডিস্টার্ব করে, তাই বলছিলাম আর কি। তুই যদি না নিয়ে যাস তাহলে আন্টির কাছে নালিশ করব, কিন্তু উল্টাপাল্টা কিছু।
আমাকে আর থ্রেড দেওয়া লাগবে না, ক্লাস শেষ হলে অপেক্ষা কইরেন, ওকে? মনে থাকে জানো। একটা মুচকি হাসি দিয়ে চলে গেল। ক্লাসরুমে ক্লাসের ফাঁকে ওইসব কথা ভাবতে লাগলাম। এই মেয়ের আবার কি হইলো বুঝলাম না, যে আমাকে দেখতেই পারে না, আমার সাথে খালি ঝগড়া করে, আজ এত ভালো ব্যবহার করতেছে, আর যাওয়ার সময় মুচকি হাসি দিল কেন? যাই কর না কেন, ওর হাসিটা আমার কাছে সেই ভালো লাগছে। ওরা হলো, আমাকে মাফ করে দেন। তুমি মাপ চাপে কেন? ভুল তো আমারই। তোমাদের মাঝে কি কথা হয়েছে তা না শুনে অনেক কথা বলে দিয়েছি, কিছু মনে করো না। আপু, কিছু মনে করবো কেন? আপনি বড়, তাই শাসন করতেই পারেন। আর আপু, কাউকে কিছু বলার আগে একটু ভেবে দেখবেন সে দোষ করেছে কিনা। আপু, অনেক কথা বলে ফেলেছি আমি, এখন যাই। আমি কি করলাম? সামান্য একটু ভুলের কারণে ওকে মারলাম? আসলেই তো কিছু না জেনে শুনে ওকে খারাপ কথা বলা আর মারা আমার ঠিক হয় নাই। বাসায় গিয়ে ওর কাছে ক্ষমা চাইতে হবে। অন্যদিকে বাসায় গিয়ে কলিং বেল বাজাচ্ছি, আম্মু দরজা খুলে দিল। কিরে, তোর কি হয়েছে? তোরে এমন দেখাচ্ছে কেন? এমনি, ভালো লাগতেছে না। তুমি যাও তো, পরে কথা হবে। তুই ফ্রেশ হয়ে আয়, তোর খাবার দিচ্ছি। আমি খাবো না, তুমি খাও। এই বলে রুমে গিয়ে দরজাটা আটকিয়ে দিলাম। খাটের উপর বসে ভাবতেছি, আমার সাথে এইসব কি হচ্ছে? কিছু না করে অনেক কথা শুনতে হলো। আর ওই মাইয়ার সমস্যা কি? আমার পিছনে লেগে রইছে। আমি কি করি না করি সে বলার কে? এরপরে এই মেয়েকে দেখলে দশা দূরে থাকবো, আশেপাশে থাকা যাবে না, আর কথাই বলবো না। বাজে একটা মেয়ে। যাই হোক, এর মাঝে আম্মু অনেকবার ডেকে গেছে, কিন্তু দরজা খুলি নাই। সন্ধ্যা হয়ে গেছে। রুম থেকে বের হয়ে সোজা ছাদে গেলাম। ভাবলাম ছাদে গেলে মনে হয় রাগটা কমবে, তাই ছাদে গিয়ে তারা দেখতেছি। হঠাৎ একটা হাঁটার শব্দ পেলাম। পিছনে তাকিয়ে দেখি তামান্না আসতেছে। আমি তাকে দেখে ছাদ থেকে নামার জন্য হাঁটা দিলাম। ফয়সাল, তোর সাথে আমার কিছু কথা বলার আছে। আপনার সাথে আমার কোনো কথা নেই বলে হাঁটা দিলাম। প্লিজ ফয়সাল, আমার কথাটা শোন। আচ্ছা, কি বলবেন তাড়াতাড়ি বলেন, আমার কাজ আছে। সেই সময় আমার মাথা ঠিক ছিল না, তাই তোকে উল্টাপাল্টা কথা বলে ফেলেছি। তুই আমাকে মাফ করে দিস প্লিজ। তোর হাত ধরি, প্লিজ আমাকে মাফ করে দে। আপনি কি করতেছেন? লুচ্চা ছেলেদের কাছে কেউ মাপ চায় নাকি? ঠাস ঠাস, আপনার লজ্জা করে না? থার্ড ক্লাস লুচ্চুকে একটা লেস ছেলের হাত ধরেন বলে ছাদ থেকে নেমে পড়লাম। রুমে এসে ভাবতে লাগলাম, এটা একটু মনে হয় আমি বেশি করে ফেললাম। সে তো আমার কাছে ক্ষমা চাইছেই, মাপ করলেই তো পারতাম। আবার মারছি, আমি কি ঠিক করছি? আমার উপর অধিকার খাটায় কেন? সে কি আমার কিছু হয়? আমি অন্য কারোর সাথে কথা বললে তার কেন গায়ে বাজে? আমার উপর এত অধিকার খাটায় কেন? তাহলে কি সে আমায় পছন্দ করে? না না না, এটা কোনোদিন সম্ভব না। সে আমার অনেক বড়, আর সবচেয়ে বড় কথা, সে বাসার মালিকের মেয়ে। ধ্যাত, আমি এসব কি ভাবি? এটা কোনোদিন সম্ভব হবে না। তার চাইতে আমি তাকে এড়িয়ে চলবো, সেটাই ভালো। কেননা এড়িয়ে চললে তার সাথে ঝগড়া বাঁধবে না। তাই ভালো, কাল থেকে সে তার মতো আর আমি আমার মতো। তার সাথে দেখা হলেও কথা বলবো না। অন্যদিকে ও আমাকে মারতে পারলো সামান্য একটা ভুল বোঝার কারণে? না, ও ঠিকই করেছে। আমার সাথে অন্য কোনো ছেলে হলে ওর চাইতে বেশি করতো। মনে হয় আমার উপরে অনেক রাগ রয়েছে। রাগ থাকবে নাই বা কেন? আমি যে ওকে উল্টাপাল্টা অনেক কথা বলেছি, ও কি আমাকে বোঝে না যে আমি ওর উপর এত অধিকার খাটাই কেন? ও যদি আমাকে ক্ষমা না করে তাহলে নিজেকে আমি ক্ষমা করতে পারবো না। সকালবেলা আম্মুর ডাকে ঘুম ভাঙলো। ফয়সাল বাবা, তাড়াতাড়ি ওঠ, কলেজে যাবি না? আর একটু ঘুমাই আম্মু। তাড়াতাড়ি ওঠ, 8:30 বেজে গেছে। কি 8:30? বিছানা থেকে উঠে জলদি ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজের উদ্দেশ্য করে রওনা দিলাম। যে দেখি তামান্না একটা রিক্সা নিয়ে আগেই দাঁড়িয়ে রয়েছে। কিরে, দাঁড়িয়ে রয়েছিস কেন? রিক্সায় ওঠ, যাবি না? কোনো কথা না বলে অন্য আরেকটি রিক্সা নিয়ে সোজা কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। তামান্না মনে হয় এটা আশা করে নাই। ভাবছিল সকালে মনে হয় সব ঠিক হয়ে যাবে, তাই আগে থেকেই আমার জন্য দাঁড়িয়েছিল। কলেজে পৌঁছিয়ে দেখি প্রিয়া কলেজ গেটে কারোর জন্য অপেক্ষা করতেছে। রিক্সা থেকে নেমে, কিরে তুই কি তোর বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছিস নি? আরে ফাজলামি বন্ধ কর দি। আমি আবার কই ফাইজলামি করছি? তুই এভাবে দাঁড়িয়ে রইছস তাই মনে করলাম। আরে আমি তো তোর জন্যই অপেক্ষা করতেছিলাম। আমার জন্য? হাসাইলি। আর সবচেয়ে বড় কথা, তোরে যদি তোর বয়ফ্রেন্ড দেখে তুই আমার জন্য অপেক্ষা করতেছস, তাহলে তোর বয়ফ্রেন্ড মাইন্ড করবে। পিছন থেকে, কিরে ফয়সাল, তোর জন্য দাঁড়িয়ে রইলাম আর তুই আমার সাথে আইলি না কেন? সেটা আমার বিষয়। আমি কার সাথে যাব না যাব আপনাকে বলতে হবে নি। প্লিজ ফয়সাল, আর রাগ করে থাকিস না। আমাকে মাফ করে দে। দরকার পড়লে আমি তোর পায়ে পড়ি, প্লিজ তবুও মাফ করে দে। এই বলে আমার পা ধরতে বসে গেছে। এসব কি করতেছেন? ছাড়েন ছাড়েন, মানুষ দেখতেছে। দেখলে দেখুক গা, তুই মাফ না করলে আমি এখান থেকে উঠবো না। আপনি কি পাগলামি শুরু করে দিছেন? আর অনেক আগেই আমি আপনাকে মাফ করে দিছি বলার সাথে সাথে জড়িয়ে ধরলো।
আপনি কি করতেছেন? দেখেন মানুষজন কিভাবে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। লজ্জা পেয়ে ছাড়িয়ে নিল। চল ভেতরে চল। আপনি যান, আমি প্রিয়ার সাথে কিছু জরুরি কথা বলে আসতেছি। আচ্ছা তাড়াতাড়ি আসিস বলে চলে গেলাম। কি রে প্রিয়া, কি বলার জন্য এতক্ষণ দাঁড়িয়ে রইলি? বললে বল, না বলে ভিতরে চল। আসলে তোর কাছে আমার একটা মিথ্যা কথা বলেছিলাম। কি? তুই আবার কি মিথ্যা কথা বলছিলি? আসলে আমার কোনো বয়ফ্রেন্ড নাই। সেদিন তোর কাছে মিথ্যা বলেছিলাম। সেদিন তোকে দেখে ভালো ছেলে মনে হলো, তাই তোর সাথে নিজেই পরিচয় হতে আসি। আর তোরে পরীক্ষা করার জন্য তোকে বলেছিলাম যে আমার বয়ফ্রেন্ড আছে। জানিস তো, কোনো মেয়ের বয়ফ্রেন্ড আছে কেউ শুনলে সেই মেয়েকে কেউ নজর দেয় না আর প্রপোজও করে না। বাহ, তোর তলে তলে এত ভালো বুদ্ধি। তা এখন আমারে সত্যি বললি কেন? আসলে আসলে তুতলাচ্ছিস কেন? কি বলবি বল, না হলে গেলাম চলে। আসলে আমি তোকে ভালোবেসে ফেলেছি রে। সেই প্রথম দিনই তোরে ভালো লেগে গেছে। সেই ভালো লাগা থেকে নিজের অজান্তে অনেক বেশি ভালোবেসে ফেলেছি রে। প্লিজ তুই আমারে ফিরিয়ে দিস না। দেখ দোস্ত, আমি তোরে আমার বন্ধু ছাড়া আর কিছু ভাবি না, আর তোরে ওই নজরে কোনো সময় দেখি না। প্লিজ আমাকে তুই মেনে নে। তুই এসব কি শুরু করলি? চল ভিতরে চল, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে চল। আর প্লিজ এই বিষয়ে একটু ভেবে দেখিস। ওকে দেখ পানে। আহারে ভাগ্য আমার খারাপ রে। আইলাম ঠিক সময়, কিন্তু বসতে হবে সে লাস্ট বেঞ্চে। কি আর করা, বসে পড়লাম। আমার তো কোনো ফ্রেন্ড নাই, তাই বই বের করে পড়া পড়তেছিলাম। হঠাৎ শুনতে পেলাম, এই যে ভাই, আমার একটু বসতে দেবেন? কোনো বেঞ্চ ফাঁকা নেই, শুধু এটা ছাড়া। ও সরি, বসুন। ধন্যবাদ। আমরা কি ফ্রেন্ড হতে পারি? অবশ্যই, কেন নয়। আমি আমিনুর, আর আপনি? আমরা যখন ফ্রেন্ড তাহলে শুধু তুই তোকারি করে বললে খুশি হব। আর আমি ফয়সাল। এইভাবে পরিচয় হয়ে গেল। কথা বলার মাঝে প্রিয়ার দিকে একবার তাকিয়ে দেখি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। পলক পড়ার কোনো নাম নেই আমার চোখের। আমার চোখে ওর চোখ যখন পড়লো তখন ও সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ফেলছে। প্রফেসর ক্লাস নিতে চলে আইছে, তাই ক্লাসের ভিতরে মন দিলাম। ক্লাসটা ভালোই হলো। ক্লাস শেষে, কিরে, তুই এখানে আর কতক্ষণ বসে থাকবি? পরবর্তী ক্লাস হতে এখন অনেক সময়। চল একটু মাঠে গিয়ে বসি। ওকে চল। মাঠে চলে এসে ওর সাথে অনেক মজা করলাম। আসলে আমিনুর ছেলেটা অনেক রসিকতা করে। কিরে, ক্লাসের সময় তো হয়ে গেল, চল ক্লাসে যাই। ক্লাস শেষ হয়ে গেল। কিরে, বাসায় যাবি না? চল বাসায় যাই। দোস্ত, আমার না একজনকে নিয়ে বাসায় যেতে হবে রে। তার সাথে না গেলে যে কি করবে আমার সাথে আমি নিজেও জানি না। কি মামা, কোনো মেয়ের সাথে কি চক্কর চলতেছে নাকি? হলে কিন্তু ট্রিট দিতে হবে। তুই কি যে বলিস। ওকে যাই তাহলে, বাই। আমিনুর চলে গেল। ওর সাথে ভালোই বন্ধুত্ব শুরু হয়েছে। আপু ও চলে আইছে। কি রে, কার জন্য অপেক্ষা করতেছস? কারো জন্য না আপু, ভাবলাম তোমার সাথে গল্প করতে করতে বাসায় গেল কেন, বোর ফিল লাগবে না তাই। ঠিক করেছিস। আমারও না একা যেতে ভালো লাগে না রে, তাই প্রতিদিন আমাকে সঙ্গে করে বাসায় নিয়ে যাবি। ওকে নিয়ে যাব। এখন চলো দিই, রিক্সায় করে যাচ্ছি। মামা থামান। তোমার আবার কি হলো, এখানে নামলে কেন? বেশি কথা না বলে চল আমার সাথে। আপুর সঙ্গে সঙ্গে যাচ্ছি। আপু তুমি ফুচকার দোকানে এলা কেন? আমি ফুচকা খাবো, প্লিজ কিনে দে না। ওকে, কিন্তু ফুচকা শেষ হওয়ার পর সোজা বাসায় যাব। ঠিক আছে মামা, 1 প্লেট ফুচকা দেন তো। কি রে, তুই খাবি না? আসলে এই ফুচকা টুচকা আমার ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, তোর খেতে হবে না, আমি খাবো, আর তুই সেটা দেখ তাহলে। আহ, কি সুন্দর বাচ্চাদের মতো মুখের ভিতর সাবার করতেছে। মনে হয় এখনই ওই রসালো ঠোঁট দুইটা আমার দখলে নিয়ে আসি। কি রে, হা করে তাকিয়ে কি দেখতেছস? তোমারে এই রে, কি বলে ফেললাম রে। হইছে, আর তাকিয়ে থাকা লাগবে না, চল আমার খাওয়া শেষ। বিল দিয়ে সোজা বাসায় চলে গেলাম। আপু উপরে উঠে চলে গেছে। রুমের বেল বাজিয়ে আমি শখ খেলাম। শখ খাওয়ার কথা, কেননা আমার জান পাখি ময়না কিটু আপুটা আজ বাসায় আসছে তিশা। তার সঙ্গে বড় ভাইও আইছে। এতদিন বড় ভাই ব্যবসার কাজে বাহিরে ছিল, আর ভাবি তার বাবার বাড়ি। কেননা ভাবি প্রেগনেন্ট, আর আমার পরিবারের সবচেয়ে আমায় ভালোবাসে সে হচ্ছে আমার ভাবি। ভাইয়া কেমন আছো? আমাকে তুমি তো ভুলেই গেছো, আমার খবরটাও নাওনি তুমি। আরে আমার লক্ষ্মী বোন, আমি কি তোকে ভুলতে পারি বল? তাও ঠিক, তাহলে আমার চকলেটটা দাও। ওকে, ভিতরে চল, দিতেছি। ওকে চলো। এই নে তো চকলেট, এবার খুশি তো? আমার লক্ষ্মী ভাইয়া। বলে চলে গেল। ফ্রেশ হয়ে খেতে গেলাম। খেয়ে একটু পরে ঘুমিয়ে গেলাম। সকালবেলা, ভাইয়া, ও ভাইয়া, বলছো কলেজে যাবে না? একটু পরে আপু, এখনই উঠবা, না হলে তোমার পানি দিয়ে দেবো তোমার গায়ে। না লক্ষ্মী বোন, এই তো উঠতেছি। এক লাফ দিয়ে উঠে পড়লাম।
ফ্রেশ হয়ে কিছু খেয়ে কলেজের দিকে রওনা হব। ভাইয়া আসার সময় চকলেট নিয়ে আইসো। তার বলতে হয় মহারানী। বেরিয়ে গেলাম। রাস্তার কাছে গিয়ে দেখি আপু আগের থেকে রিক্সা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তোর জন্য কতক্ষণ ধরে দাঁড়িয়ে রইছে আর তোর কোনো খবর নাই। আমি কি জানতাম নাকি তুমি আমার জন্য দাঁড়িয়ে থাকবা? জানলে আগেই আসতাম। বুঝলাম, এখন তো তাড়াতাড়ি উঠবি। উঠে আপুর সাথে অনেক কথা বলতে বলতে কলেজে চলে আইলাম। রিক্সা ভাড়া দিয়ে ভিতরে যাব, যেই দেখি প্রিয়া আজকেও দাঁড়িয়ে রয়েছে আমাকে দেখে। ফয়সাল, ও ফয়সাল, এদিকে আয় তো। আপু তুমি ভিতরে যাও, আমি আসতেছি। না না, আমি যাব, দেখি কি বলে। ওকে। ঠাস ঠাস করে তোকে আমি ভালোবাসি বলে তুই আমার আব্বুকে ফেলে দিলি। তোকে যেন আমি আমার সামনে না দেখি। আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। দূর হ আমার চোখের সামনে থেকে। তুমি কিন্তু আমাকে ভুল বুঝলা। তোকে যেতে বলছি না, লম্পট। আর এক মুহূর্ত না দেরি করে চলে এলাম রুমে। রাত ভরে চোখের পানি দিয়ে বালিশ ভিজালাম। সকালবেলা আম্মুর একটা জরুরি কাজ পড়ে গেল, তাই আমাকে জোর করে মার্কেটে পাঠালো। যেতে মন না চাইলেও যেতে হলো। আমিনুরকে সঙ্গে নিয়ে আমরা মার্কেটে যাচ্ছিলাম। হঠাৎ দেখতে পেলাম রাস্তার ওই পাশে কিছু মানুষের ভিড়। আমিও গেলাম। তারপর যা দেখলাম তা দেখে আমি একদম স্তব্ধ হয়ে গেলাম। এখানে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে। একটি লোকের অনেক ক্ষতি হয়েছে। মনে হয় লোকটিকে কিছুক্ষণের মধ্যে হসপিটালে না নিলে বাঁচবে না, কিন্তু কেউ লোকটিকে নিচ্ছে না। সবাই ছবি তুলছে আর ভিডিও করতেছে। এটা হয়তো গল্প, কিন্তু বাস্তবে এরকম অনেক উদাহরণ আছে। আমি লোকটির কাছে গেলাম। এইটা তো তামান্নার বাবা। উনি আমাকে বললেন, বাবা আমাকে বাঁচাও, আমি মারা গেলে আমার পরিবারের সবাই অসহায় হয়ে যাবে। তারপর তিনি আর কিছু বলতে পারেনি। আমি আর আমিনুর তাকে নিয়ে সোজা হসপিটালে চলে গেলাম। তারপর ডাক্তার দেখালাম। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে আসলো। ডাক্তার, পেশেন্টের কি খবর? দেখেন, এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। রোগীর অবস্থা অনেক সিরিয়াস। জলদি অপারেশন আর 2 ব্যাগ রক্ত না হলে রোগীকে বাঁচানো যাবে না। আপনি রোগীর কি হন? যাই হই না কেন, আপনি এখন বলেন রক্তের গ্রুপ কি, আর অপারেশন করতে কত টাকা লাগবে? রক্তের গ্রুপ বি প্লাস, আর অপারেশন করতে লাগবে আপাতত 4 লক্ষ। অনেক কষ্টে 1 ব্যাগ রক্ত জোগাড় করলাম, আর আমি 1 ব্যাগ দিলাম। এবার টাকা পাই কই? টাকাগুলো আমাকে জোগাড় করতে হবে। তামান্নার পরিবারের এত জলদি টাকা দিতে পারবে না, তাই আমি সোজা বাসায় চলে আসলাম আর আব্বুর রুমে চলে গেলাম। আব্বু এই সময় অফিসে থাকে, আম্মু রান্নাঘরে। আমি গিয়ে আব্বুর বালিশের নিচ থেকে আলমারির চাবিটা নিলাম। সেখান থেকে 5 লক্ষ টাকা নিলাম। আর এত কিছু চিন্তা করার সময় নাই। আমি তারপর হসপিটালে চলে গেলাম। 4 লক্ষ টাকা অপারেশনের জন্য, আর 1 লক্ষ টাকা অন্য খরচ যতদিন হসপিটালে থাকে। তারপর ওনার অপারেশন শুরু হলো। আমিনুর ওনার মোবাইলটি নিয়ে ওনার বাড়িতে ফোন দিল। দেখলাম প্রথমে তামান্নার নাম্বারটি। এত কিছু চিন্তা না করে ফোন দিতে বললাম। রিসিভ হলো। হ্যালো আব্বু। আমি আপনার আব্বু না, উনি অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি হসপিটালে আসেন। আমিনুরকে বসিয়ে কিছু ওষুধ আনতে নিচে গেলাম। যখন আমি ওষুধ আনতে নিচে গেলাম তখন দেখলাম তামান্না উপরে যাচ্ছে কান্না করতে করতে। ওষুধ কিনে নিয়ে উপরে চলে গেলাম। উপরে গিয়ে যা দেখলাম তা দেখে আমি একেবারে অবাক হয়ে গেলাম। কার জন্য এত কিছু করলাম? আমি উপরে গেলাম। সেখানে গিয়ে যা দেখলাম তা দেখে আমার উপর আকাশ ভেঙে পড়ল। আমি দেখলাম তামান্না অন্য একটি ছেলের কাঁধে মাথা রেখে কাঁদছে। ব্যাপারটা বুঝতে পারলাম না। আপনারাও মনে হয় বুঝতে পারেননি। তাহলে বুঝাই। এর আগে শরীফুল তামান্নাকে 3 বার প্রপোজ করছে, রাজি হয় নাই। আর এখন যা দেখলাম সেটা কেমনে সম্ভব সেটাও বুঝিয়ে বলি। তামান্না যখন উপরে গেল, গিয়ে সোজা ডাক্তারের রুমে যায়। ডাক্তার, আমার বাবা কোথায়? টেনশন করবেন না, আপনার বাবার অপারেশন হচ্ছে। আর বাইরে যে লোকটি দাঁড়িয়ে আছে উনি আপনার বাবাকে হসপিটালে এনেছেন, এবং রক্তসহ অপারেশনের ও সব খরচের টাকা উনি দিয়েছেন। তারপর তামান্না আর শরীফুল কথা হয়, বাকিটা জানি না। আমি আর আমিনুর আসার সাথেই শরীফুল তামান্নাকে আমাদের সাথে পরিচয় করানোর জন্য আমাদের দিকে আসে। তামান্না, এই হচ্ছে আমিনুর, আর পাশে যে দাঁড়িয়ে আছে সে তোমার বাবাকে। এবার তামান্না শরীফুলকে আর কথা বলতে না দিয়ে সে বলা শুরু করলো। বুঝতে পেরেছি, সে আমার বাবাকে অ্যাক্সিডেন্ট করেছে। আর কেন করেছে সেটাও ভালো করে বুঝতে পেরেছি। ওই দিন আমার বাবা তোকে থাপ্পড় আর বখাটে বলায় তুই আমার বাবাকে অ্যাক্সিডেন্ট করিয়েছিস। জোরে জোরে কথাগুলো বলছিল, আর আশেপাশে অনেক মানুষ ছিল, সবাই শুনছিল। আর কথাটি মুহূর্তের মাঝে ভাইরাল হয়ে গেল, কিন্তু কেউ আসল কথাটি শুনছিল না।
এদিকে তামান্নার বাবার অপারেশন চলছিল। আমাকে তামান্না আর ভিতরে যেতে দিল না। আমি অনেকবার বলতে চেয়েছি, কিন্তু তামান্না এবং শরীফুল বুঝতে চাইল না। শরীফুলও আমায় ভুল বুঝলো, ওর জন্য এত কিছু করলাম। আমি আর আমিনুর চলে আসলাম সেখান থেকে। আর এদিকে এই কথাটি অনেকভাবে ছড়িয়ে গেল আমাদের এলাকায়। যেহেতু আমার বাবা অনেক বড় অফিসে কাজ করে, তাই সবাই এক নামে চিনে, তাই কথাটি একটু বেশি ভাইরাল হলো। আমাদের দেশে এই একটা বাজে স্বভাব, ভালো কিছু ভাইরাল কম হয় আর খারাপ জিনিস ভাইরাল হয় বেশি। কিন্তু আমারটা তো খারাপ কোনো কিছু না, কিছুই বুঝতে পারলাম না। এদিকে কথাটি আমার বাবা ও ভাইয়ার কানেও গেল। আর এদিকে তামান্নার বাবার জ্ঞান ফিরছিল না। ডাক্তার বলেছে 7-8 দিন লাগবে উনি সুস্থ হয়ে কথা বলবে, কিন্তু উনি ছাড়া কেউ সত্যিটা জানে না, এবং শরীফুলও না। তবুও সে আমার পাশে ছিল, এটাই আসল বন্ধুত্ব। আর এদিকে আমায় আর কেউ দেখতে পারছিল না। সবাই আমায় দেখলে নানান কিছু বলা শুরু করেছে। আমি কাউকে কিছু বলছি না, ভিতরটা একদম ভেঙে চুরে একাকার হয়ে গেল। কি করলাম আর কি হলো? এই জন্যই তো কোনো এক মানুষ বলেছিল, উপকারীকে বাঁকে খায়। আমার ক্ষেত্রেও তাই, ভালো করতে চাইলাম, আর কি হলো? তারপর সারাদিন বাড়িতে যাইনি। রাত 9টার দিকে গেলাম, সারাদিন কিছু খাইনি। রাতে বাড়িতে গিয়ে তিশাকে বললাম ভাত দিতে, পেটে অনেক ক্ষুধা। তিশা ভাত দিল। আমি যেইমাত্র ভাত মুখে দিব, ঠিক তখন কেউ আমার মুখের ভাত কেড়ে নিয়ে ফেলে দিল। আমি মনে করেছিলাম আব্বু, কিন্তু ঘটনাটি তার উল্টো। আব্বুও না, কাজটি করেছিল আম্মু। আমি একদম অবাক হয়ে গেলাম, আম্মু এই কাজটা করতে পারলো? ঠিক তখন আব্বু আর ভাইয়া এসে বলল, এই বাড়ি ভাত তোর জন্য বন্ধ, আজ থেকে এই বাড়িতে থাকা তোর জন্য বন্ধ। কেন? তুই জানিস না কেন তুই এতটা নিচু? আমি আগে জানতাম না। একটা মেয়ের জন্য মেয়েটার বাবাকে গাড়ি চাপা দিয়েছিস। তুই আমার সন্তান, আমার ভাবতেও ঘৃণা করছে। দেখো আম্মু, তোমাদের কোথাও ভুল হচ্ছে। খবরদার, তোর ওই পাপি মুখে আর মা ডাকবি না। এবার বল, আমার আলমারি থেকে 5 লাখ টাকা কে নিয়েছে? আমি কিন্তু কিছু বলার আগেই ভাইয়া আর আব্বু এসে আমাকে 4-5টা চড় দিল আর বলছিল, তুই একটা চোর, তোর মতো কোনো চোরের এই বাড়িতে জায়গা হবে না, তুই অনেক পাপ করেছিস। আর না, আমাকে এমনভাবে ভাইয়া আর বাবা চড় মারছিল, আর মা পাশে দাঁড়িয়েছিল, কিছু বলছে না। মনে হচ্ছে না আমি তার সন্তান। আব্বু আর ভাইয়া মারছে, এতটা কষ্ট লাগছে যতটা না কষ্ট লাগছে ওই মুখগুলো দেখে, যে মুখগুলো একসময় আমাকে কত আদর করতো, আর আজ তারাই আমাকে এভাবে মারছে। আর আমার মা পাশে দাঁড়িয়ে আছে। এর থেকে কষ্টের দৃশ্য পৃথিবীতে আর হয় না। শুধু একজন আমার জন্য কেঁদেছিল, সেটা হলো তিশা। আব্বু আর ভাইয়া আমাকে নয়, যেন তিশাকে মারছিল। কিন্তু একটা সময় তিশার সাথে ঝগড়া লেগে থাকতাম, একজন আরেকজনকে দুইটি চোখে দেখতে পারতাম না। ভাই বোনের ঝগড়া তো বুঝতেই পারছেন, কিন্তু সেই তিশা আমার জন্য কাঁদছে, আর একটি মানুষের চোখে কোনো পানি নেই। তারপর আব্বু ভাইয়াও আম্মু চলে গেল। যাওয়ার আগে বলেছিল কাল সকালে যেন আর আমাকে না দেখে। সবাই যাওয়ার পর তিশা আমার কাছে আসলো। জীবনে কোনোদিন দেখি নাই আপন বাবা ভাই এভাবে নিজের ছেলে ও ছোট ভাইকে মারতে। ছেলে না হয় একটা ভুল করেই ফেলেছে, এই জন্য এভাবে কেউ মারে? তিশা কান্না করছিল আর কথাগুলো বলছিল, আসলে আল্লাহ তাআলা সবার কপালে বোন নামক হীরের টুকরোটি দেয় না, যাদের আছে তারাই ভাগ্যবান। তারপর তিশা নিজের রুমে চলে গেল। রুমে যাওয়ার আগে আমাকে বলেছিল, ভাইয়া তুই কি কাল চলে যাবি? চলে যা, এই নিষ্ঠুর বাড়িতে থাকার চেয়ে চলে যাওয়া অনেক ভালো। এই বলে তিশা চলে গেল। আমি শুধু ভাবছি এত বড় ভুল মানুষ বোঝে কিভাবে। যাক, এই উসিলায় সবাইকে চিনা গেল। আমিনুরকে একটা ফোন দিলাম, তারপর আজকের আর কালকে সব কাহিনী খুলে বললাম। তারপর আমিনুর আমাকে ভোর 4টার দিকে তার বাড়িতে সবকিছু নিয়ে যেতে বলল, ওখানে থাকার জন্য না, শেষবারের মতো দেখা করতে। তারপর ডায়েরিটা লিখতে বসলাম, আজকের সব কথা। ছোট বোনটার সাথে এমনটা করো না। আজকে যদি অন্য কোথাও যাওয়ার জায়গা থাকতো তাহলে ওকে নিয়ে যেতাম। এই বাড়িতে আমার ফুলের মতো পবিত্র বোনটাকে রেখে যেতাম না। আমি কোথায় যাব সেটাও জানি না, তবে আল্লাহর কাছে দোয়া করি আমার এই পাপী মুখ যেন আমি বেঁচে থাকতে তোমাদেরকে আর না দেখাই। চলে যাচ্ছি অজানার উদ্দেশ্যে, আমার খোঁজ কোনো দিনও করো না। আমি জানি তোমরা তোমাদের ভুল বুঝতে পারবে, সেদিন আর আমি থাকবো না। আর আম্মু, আজকে যেমন আমার জন্য একটু কাঁদনি, আমার মৃত্যুর খবর পেলেও কাঁদবে না, এটা আমার শেষ ইচ্ছা। আল্লাহ হাফেজ, ইতি তোমাদের চোর ছেলে। আজকে থেকে এই ডায়েরিটাকে মুক্তি দিলাম। শেষ পাতাটি লিখতে চোখের পানি দিয়ে ভিজে গেল, সাক্ষী হয়ে থাকবে বলে। এবার বাস্তবে আসি। কথাগুলো শোনার পরে নদী আর কিছু বলতে পারছে না, তার চোখ ভিজে গেছে পানিতে।
কান্না করতেছো কেন? এটা পরিস্থিতির শিকার। আমি ভাবতে পারি নাই যে আপনার কথাগুলো না শুনে আপনার পরিবার এমন বড় একটা ডিসিশন নিয়েছে। এরপর কি তামান্নার সাথে কথা হয়েছিল আপনার? না, ওর সাথে তো দূরের কথা, নিজের পরিবারের সাথেও কন্ট্যাক্ট হয়নি। আমিনুরের কাছে শুনেছিলাম আমি চলে যাওয়ার পর বাবা তামান্নাদের বাসা ছেড়ে দিয়ে গ্রামের বাড়ি গোপালগঞ্জে চলে গেছে। তারপর আর তাদের খবর পাওয়া হয়নি। আপনি চলে যাওয়ার পর কি হলো? আমি ওই রাতে চিঠিটা ড্রয়িং রুমে রেখে চলে আসছিলাম বাড়ি থেকে বের হয়ে। তারপর আমি আমিনুরের কাছে চলে আসলাম। আমি রাতে চট্টগ্রামের ট্রেনের টিকিট কেটে রেখেছিলাম। আমিনুর আমায় একটা চাকরির সিভি দিল আর 15,000 টাকা দিল আর বলল, চাকরির পাশাপাশি তুই পড়ালেখাও করতে পারবি, শুধু একটা সমস্যা, তোকে বিদেশে চাকরি করতে হবে এবং ওইখানে থাকতে হবে। এটা কোনো ব্যাপার না, আমি রাজি। তারপর আমিনুরকে প্রথম থেকে আমার সব কিছু খুলে বললাম। আমিনুর আগে কিছু জানতো না, তবু আমার পাশে ছিল। তারপর রেদোয়ান একটা বাসার ঠিকানা দিল। রেদোয়ানের দেওয়ার ঠিকানায় গেলাম। একজন লোকের সাথে পরিচয় হলো আর আমাকে ওখান থেকে যেতে বলল। লোকটি অনেক ভালো ছিল, আমার থেকে কয়েক বছরের বড়। তারপর আমি চাকরির ইন্টারভিউ দিতে যাই। পরের দিন সব ঠিকঠাক মতো দিলাম, কিন্তু তারা বলল পরে যোগাযোগ করবে। আমি বুঝতে পারলাম এখানে আর চাকরি হবে না, ঘুষ লাগবে। তারপর সব ভাগ্যের উপর ছেড়ে দিলাম। আমি চিন্তা করলাম চাকরির আশায় বসে থাকলে হবে না। তারপর সাইদ ভাইয়ের সাথে যোগাযোগ করলাম। ওই লোকটির নাম সাইদ। তারপর সাইদ ভাই যে কাজ করতো আমিও সে কাজ করতাম। কাজটা একটু কঠিন ছিল, তবুও করছিলাম। এদিকে চাকরির আশা ছেড়ে দিয়েছিলাম। 7 দিন হয়ে গেছে, কোনো খবর নাই। তারপর একদিন অপরিচিত নাম্বার থেকে ফোন আসলো, আমার চাকরিটা নাকি হয়েছে। আমি অনেক খুশি হলাম। এই বিপদের দিনে কেউ পাশে না থাকলেও যে সৃষ্টি করেছে তিনি ঠিকই পাশে আছে। তারপর আর কি, ওইখান থেকে সোজা কানাডাতে কাজ শুরু করে দেই। কোম্পানিটা ভালো, আস্তে আস্তে আমিও উন্নত দিকে যাই। বাড়ির কথা মাঝে মাঝে মনে পড়তো, তবুও নিজেকে সামলে নিয়েছি। তামান্নার আর কোনো খবর নিছিলেন? একদিন আমিনুরকে কল দিয়ে তামান্নার খোঁজ নিতে চাইছিলাম। তারপর, তুই আবার তার কথা কেমনে বলিস? ও তো শরীফুলকে নিয়ে ওর মতো ভালো আছে। মানে? তাইলে শোন, তুই চলে যাওয়ার 1 মাস পরে শরীফুল আর তামান্না আসে আমার কাছে। এই 1 মাস তামান্নার সাথে আমার কোনো যোগাযোগ হয়নি। আমি দুপুরে ঘুমিয়েছিলাম, তখন ওরা এসে আমাকে ডেকে তুলে। কি রে, কেমন আছিস? ভাই, আপনারা কি জন্য আমার কাছে আসছেন বলেন? আমি ঘুমাবো। ও আচ্ছা, এই নে 2টা কার্ড। আগামীকাল আমাদের বিয়ের বউ ভাত। বিয়ের সময় দাওয়াত দেই নাই, কেননা তোরা ঝামেলা করতে পারোস সেই জন্য। তুই আর তোর বন্ধু আসিস, হাজার হলেও তোদের সাথে অনেক দিন চলেছি। ওহ, দয়া দেখাতে আসছেন? আমি গরিব হতে পারি, তাই বলে কোনো বেইমানের বিয়ের বউভাত আমি চাই না। আর এই কার্ড 2টি আপনার কাছে রেখে দেন, অন্য কাউকে দিলে কাজ হবে। আমি তো যাবই না, আর ফয়সালও নেই। কেন, আমি আবার কি করলাম? তোদের জন্য আজকে আমার বন্ধু আমাদের ছেড়ে চলে গেছে, ওর পরিবারটা ভেঙে গেছে। ওর শাস্তিও পেয়েছে। রাখেন আপনার শাস্তি। উপকার করতে চাইলে এটা শাস্তি? রাখেন আপনার শাস্তি। উপকার করতে চাইলো এটা শাস্তি? ফয়সাল কি ওই দিন আপনার বাবাকে অ্যাক্সিডেন্ট করেছে নাকি? ও তো তাকে রাস্তা পড়ে থাকতে দেখে হসপিটালে নিয়ে গিয়েছিল, নিজের শরীর থেকে রক্ত দিয়েছে, তারপর নিজের ঘর থেকে 5 লাখ টাকা নিয়েছে। কেন দিয়েছে জানেন? আপনাকে ভালোবাসে বলে। সে টাকার জন্য আজকে তাকে বাড়ি ছাড়তে হলো, পরিবারের কাছে চোর হলো। তাকে তার বাবা ভাই এই জন্য অনেক মেরেছে, তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আর আপনি বলছেন তার শাস্তি সে পেয়েছে? ভালো, অনেক ভালো। কি বলছেন এসব? উনি এখন কোথায়? ওরে খুঁজে লাভ নেই, ও আর আসবে না। তুই কি সত্যি কথা বলতেছিস? এত সত্য মিথ্যা তোদের বোঝাতে পারবো না। তামান্নার বাবাকে গিয়ে জিজ্ঞেস কর, আর না হয় ডাক্তারকে গিয়ে। বিমান দেশে কোন সময় পৌঁছিয়েছে সেটার দিকে আর খেয়াল ছিল না। আমাদের তো নিজ নিজ গন্তব্যে যেতে হবে, তাই না? তা তো অবশ্যই। আবার দেখা হবে কবে? পৃথিবীটা তো অনেক ছোট, তাই ভাগ্যে থাকলে আবার দেখা হবে। ভালো থেকো বলে চলে এলাম। নদীর কাছ থেকে বিদায় নিয়ে বাস স্টেশনে এলাম। বসে আছি স্টেশনে, আর একটু পর বাস আসবে। প্রায় 21 বছর পর বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। ছোট বোনটার বিয়ে, তাই মনমরা হয়ে বসে আছি স্টেশনের একটা বেঞ্চে। তারপর একটা মেয়ে হঠাৎ বলল, এই যে ভাই, একটু শোনেন। উপরের দিকে তাকাতে একটা শক খেলাম। একটা মেয়ে আমাকে ডাকছে, অনেক সুন্দর মেয়েটা। তাকাতেই ক্রাশ খেলাম, আবার নিচের দিকে চোখ করে ফেললাম। এসব আমার একদম ভালো লাগে না। মেয়েদের সাথে মিশতেই একদম ইচ্ছে করে না, তাই কথায় কান্না দিয়ে নিচের দিকে চেয়ে আছি। ওই, কানে শোনেন না নাকি? কি কিছু বলবেন? বলার জন্যই তো ডাক দিলাম নাকি। জলদি বলেন। আপনার কাছে পানি হবে? না, মিথ্যা বললাম, কারণ যেটুকু পানি আছে আমারই লাগবে। আমার জন্য না, আমার ছোট ভাতিজিটার জন্য। গরম পড়েছে তো, আর একটাও দোকান খোলা নেই। আঙ্কেল, একটু পানি হবে? দেন না প্লিজ। পাশে দেখলাম ছোট একটা মেয়ে, অনেক সুইট, বয়স 5-6 বছর হবে। আমি মেয়েটির মুখের দিকে তাকিয়ে আর না করতে পারলাম না, অনেক মায়া লেগে গেল।
তারপর ব্যাগ থেকে পানির বোতলটি বের করে দিলাম। ছোট বাচ্চাটি পানি খাচ্ছে আর তার আন্টি আমার দিকে এইভাবে চেয়ে আছে। আপনি না বললেন আপনার কাছে পানি নাই, এটা আসলো কোথা থেকে? কিছু বলার নাই। তারপর ছোট মেয়েটি আমাকে বলল, আঙ্কেল থ্যাংক ইউ। ওয়েলকাম। দুজন চলে গেল। কিছুক্ষণ পর বাস আসলো। আমি গিয়ে আমার সিটে বসলাম। বাড়িতে যেতে ইচ্ছে করছে না, তবু ছোট বোনটাকে দেখতে ইচ্ছে করছিল শেষবারের মতো, তাই মনটাকে জোর করেই বাধ্য করলাম। আপনাদের সাথে কথা বলতে বলতে কখন যেন ঘুমিয়ে পড়ছি বলতে পারি না। আপনারা আবার ঘুমাইয়েন না। 4 ঘন্টা পর গোপালগঞ্জে আসলাম। সেখান থেকে বাড়িতে যেতে যেতে প্রায় 1 ঘন্টা লেগে গেল। সন্ধ্যা হয়ে গেল বাড়িতে যেতে যেতে। 21 বছরের রাস্তাঘাট এবং আমাদের গ্রামটা চেঞ্জ হয়েছে অনেকটা, কিন্তু আমার মনটা এখনো বদলায়নি। জমে আছে অজানা অভিমান। বাড়ির কাছে রিক্সা দিয়ে নামলাম। আমি বাড়িটার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। এতগুলো বছরে একটু বাড়িটা পরিবর্তন হয়নি। জানি না আজকে সবাই আমার সাথে কেমন বিহেভ করবে। কে কি করুক আমার তা জেনে লাভ নেই। ছোট বোনটাকে একটু দেখলেই হলো। কতদিন দেখি না। রিক্সার ভাড়া দিয়ে যেইমাত্র ভিতরে যাব, ঠিক তখনই ধাক্কা খেলাম একটা মেয়ের সাথে। মেয়েটার দিকে তাকাতেই, এই মেয়েটা আবার কে? আর আমাদের বাড়িতে কি করছে? না, ভুল রাস্তায় চলে আসলাম। বাড়ি তো ঠিকই আছে। ওই মিস্টার, দেখে চলতে পারেন না? আমি তো দেখিনি, কিন্তু আপনিও কি দেখেননি? আপনি আগে ধাক্কা দিলেন। আপনি দিছেন আগে। ওকে আমি দিছি। এত প্যারার মোড নেই। ঠিক তখন আমার বোন আসলো আর মেয়েটিকে জড়িয়ে ধরলো। আমাকে মনে হয় দেখে নাই। কিরে বোন, কেমন আছিস? অনেকদিন পর তোকে দেখলাম। আপনার বিয়ে আমি আসবো না, এটা কোনো কথা? তারপর দেখলাম তারা অনেক কথা বলছে। আমি শুধু শুনতেছি একটা সাইডে দাঁড়িয়ে। আর আমার বোনটাকে দেখছি। কত বড় হয়ে গেছে ও। সেই পিচ্চি বোনটা আর পিচ্চি নেই। আচ্ছা তিশা আপু, ছেলেটা কি দেখ তো। ওই যে দেখ না। ভাইয়া? কোন ছেলেটা? ওইটা। আর তিশা এসে আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল আর হাজার রকমের প্রশ্ন করতে থাকলো। কেমন আছিস ভাইয়া? এতদিনে আমাদের কথা মনে হলো? কোথায় ছিলি এতদিন? আমাদের উপর কি তোর এতই রাগ? আয় বাড়িতে চল, পরে কথা হবে। 21 বছর পর বাড়িতে আসছি, কেমন যেন লাগছে। বাড়িতে ঢুকতেই আমি অবাক। কি সুন্দর করে বাড়িটা সাজানো হয়েছে। আর আমাকে দেখে সারা বাড়িতে হইচই পড়ে গেল। সবাই আমাকে ঘিরে ধরলো। আম্মু তো জড়িয়ে ধরে কান্না করছে আর হাজার রকম প্রশ্ন করতেছে। আমি কিছু বলছি না। আর আব্বু আর ভাইয়া অপরাধীর মতো দাঁড়িয়ে আছে। কি বলবে? তাদের আজকে বলার মতো জবাব নেই। হয়তো এইটুকুই বলতে পারবে, আমাদের ক্ষমা করে দে। কি লাভ হবে ওইটা বলে? ফিরিয়ে দিতে পারবে কি আমার হারানো 21 বছর? তাদের সরি কি আমাকে ফিরিয়ে দিতে পারবে আমার সেই সুমধুর, সেই সোনালি অতীত? তাই হয়তো কিছু বলছে না। আমি কারোর কথায় কান্না দিয়ে তিশাকে বললাম, তিশা আমার ব্যাগটা উপরে নিয়ে আয়। আমি আমার রুমের দিকে গেলাম। দেখলাম রুমটা তালা দেওয়া। মানে বুঝতে পারলাম না। তারপর তিশা কোথা থেকে যেন চাবি এনে দিল। আমি রুমটা খুলে দেখলাম রুমটায় অনেক ময়লা আর মাকড়সার জাল। মনে হয় কোনো পুরনো রাজবাড়ি। মনে হয় 21 বছরে কেউ এই রুমে যায়নি। তারপর তিশা আর আমি 1 ঘন্টা লাগিয়ে রুমটা পরিষ্কার করলাম। আম্মু অনেকবার বলেছে অন্য রুমে যেতে, কোনো কথা বলি নাই। আম্মু চলে যায়। আমি ফ্রেশ হয়ে রুমে বসে আছি। মনটা ভালো নেই। এখানে আসার পর আমার আগের কথাগুলো মনে পড়ে গেল। তারপর তিশা আসলো। তিশাকে দেখে মনে হয় না আর 2 দিন পর ওর বিয়ে। না, যেন ওর বড় ভাই এর বিয়ে, ওই রকম আনন্দে আছে। মনে হয় আমাকে দেখে ওই দিকে কোনো খবর নেই। একটু বিশ্রাম নিলাম। অনেক ক্লান্ত লাগছে। খাবার খেতে ডাকছিল। কে শুনে কার কথা? যাইনি। হঠাৎ করে মনে হলো আমার সেই ডায়েরিটার কথা, যেটাতে আমার সব অতীত নোট করা আছে। আমি যাওয়ার সময় ডায়েরিটা নিয়ে যাই। ব্যাগ থেকে ডায়েরিটা বের করলাম। তারপর একটু পড়লাম। পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল। চোখ দিয়ে কখন যেন পানি এসে গেল, বলতে পারি না। তারপর ডায়েরিটা আবার ব্যাগে ঢুকিয়ে রাখলাম। সকালে ঘুম থেকে উঠে নিচে যেতেই আম্মু হাজির। কিরে বাবা, এতক্ষণে ঘুম থেকে উঠলি? আচ্ছা চল, কিছু খাবি? সরি, কাকে কি বলছেন? আমি আপনার কেউ না। আর আমার জন্য এই বাড়ির খাবার ওই দিন হারাম হয়ে গেছে, যেদিন আপনি মা হয়ে ছেলের মুখের খাবার কেড়ে নিয়েছিলেন। আর আমার কোনো মা বাবা নেই, একটি বোন আছে। আর এখানে জীবনেও আসতাম না। তিশার কথা ভেবে ওকে শেষ দেখা দেখতে আসছি। আর যদি কোনো অভিযোগ থাকে আমি আশায়, তাহলে বলেন, এক্ষুনি চলে যাচ্ছি। কথাগুলো একেবারে বলে ফেলেছি সব। আম্মু আর কিছু বলছে না, শুধু অঝরে কান্না করছে। তাতে আমার কোনো যায় আসে না। তাদেরই কান্না আমার অভিমানের চাদর সরবে না। 21 বছরে অনেক কেঁদেছি, তখন তো কেউ আমার পাশে ছিল না। তাই বলে ওখান থেকে চলে আসলাম।
আসার সময় দেখলাম আব্বু চোখের জল মুছতেছে, হয়তো নিজের ভুল বুঝতে পেরেছে। আমি মার্কেট থেকে কিছু খেয়ে আবার বাড়িতে ফিরলাম, কারণ এই এলাকায় ঘোরাঘুরি করতেও নিজের কাছে ঘৃণা লাগে। এরকম এলাকার মানুষের জন্য আজকে আমার এই অবস্থা। বাড়িতে ফিরে আসলাম, গিয়ে তিশার রুমে গেলাম, দেখলাম তিশা নাই। কালকে সেই মেয়েটি সহ ওর কয়েকজন বান্ধবী বসে কথা বলছে, তবে মেয়েটির মনে হয় মন খারাপ করে বসে আছে। ধুর, আমার এত দিকে চেয়ে লাভ নেই। এইরকম মেয়ের জন্য আজকে আমার জীবন এমন হয়েছে। আর কোনো মেয়ের মায়ায় জড়াতে চাই না। সেখান থেকে চলে গেলাম রুমে। একটু পর কে যেন আমার রুমে আসার অনুমতি চাইছে। আসতে পারি? আসেন। কি তারপর সাহেব, কি অবস্থা? ভাইবের কথা কি মনে আছে? সবার কথাই মনে আছে। তাহলে এতদিন খবর দাওনি কেন? বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে আবার খবর নেওয়ার কথা বলছেন। দেখো ফয়সাল, তোমার সাথে যেটা হচ্ছে সেটা ঠিক। পরিবারে তোর চাহিদাটা রয়েই গিয়েছিল। আচ্ছা তিশা, তুই সবাইকে নিয়ে নিচে যা, খাবার খেতে যা। তুই যাবি না? এত কথা বলিস কেন? যেতে বলছি যা। তারপর তিশা আমিনুর ও মিনহাকে নিয়ে নিচে গেল। আমিনুর যেতে চাইছিল না, জোর করে পাঠাইছি। তিশার বিয়ের কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। আমার মনটা একবারও বুঝতে চাইল না। থাক, অন্যকে বিয়ে করে আমার বুকের ভিতর সারা জীবন রাখতে চাইছিলাম, দিলি না। আসলে মেয়েরা এমনই, যে সত্যিকারে ভালোবাসে তাকে কোনোদিন পাত্তা দেয় না। এসব কথাগুলো যখন ভাবছিলাম তখন আমি অনুভব করলাম আমার পিঠে কার যেন হাত। তারপর আমি পিছনের দিকে তাকিয়ে দেখলাম আব্বু, আম্মু আর ভাইয়া। এখন আমার উপরে রাগ করে আসিস? কারোর উপর আমার কোনো রাগ নেই। চোর তো চোরই, চোরের আবার কারোর উপর রাগ থাকে নাকি? বরং কারো যদি এই চোরের উপর রাগ থাকে মেটাতে পারো, বাধা নেই। দেখ, আমাদের তুই ভুলে যাস না। আমরা হয়তো রাগের মাথায় তোর সাথে এমনটা করেছি, আমাদের ক্ষমা করে দে বাবা। না, তোমরা ঠিকই করেছো। চোরের শাস্তি তো এমনই হওয়া উচিত। তবে এইবার আর কোনো ভুল করিনি। আমি এবার সাথে করে 5 লাখ টাকা ও তার 21 বছরের চক্রবৃদ্ধি সুদ সহ নিয়ে আসছি। যাওয়ার আগে দিয়ে যাব, নো টেনশন। চাইলে এখনই দিয়ে যাব। লাগবে না আমাদের টাকা। আর কি টাকা পয়সা কম আছে নাকি? তুই শুধু আমাদের ক্ষমা করে দে। টাকা পয়সা তো অনেক ছিল, তাহলে তখন নিজের ছেলের বেলায় চোর অপবাদটা দিলা 5 লক্ষ টাকার জন্য। তখন কি টাকা পয়সার অভাব ছিল? বললাম তো সরি। কিরে ফয়সাল, আমাকে না হয় ক্ষমা না করলে আব্বু, আম্মুকে ক্ষমা করে দে। বললাম তো সরি, প্রয়োজনে তোর পায়ে ধরি, তবুও ক্ষমা করে দে। এই বলে আব্বু আমার পায়ের দিকে আসছিল। আব্বুকে থামিয়ে, এ কি করছো? না আব্বু, তুমি যদি আমার পায়ে ধরো তাহলে আমি নিজেকে আরো বড় অপরাধী মনে করব। সন্তান বেশ তো বাবা মায়ের পায়ে। তোমরা যত বড় অন্যায় করো না কেন, এই জন্য পায়ে ধরে ক্ষমা চাইতে হবে নাকি? আমি তোমাদের আরো আগে ক্ষমা করে দিছি। এতদিন বুকের ভিতর জমিয়ে রাখা অভিমানের কারণে এমন করেছি। সত্যি তুই আমাদের ক্ষমা করে দিয়েছিস? তারপর আব্বু আর আম্মু আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আসলে বাবা মা যত বড় অন্যায় করুক, ছেলে সন্তানের পায়ে ধরে ক্ষমা চাওয়ার মতো অন্যায় কখনো করে না। আর আমরা বাবা মাকে কত কিছু করি, ছেলের হাতে মা খুন, মেয়ের হাতে বাবা খুন, তারপর বউয়ের কথা শুনে বাবা মাকে নিপীড়ন ইত্যাদি। সন্তানকে তো এই জন্যই বড় করেছে। যখন তারা থাকবে না তখন বুঝতে পারবে। আমি বুঝি বাবা মাকে ছেড়ে থাকা কত কষ্টের। আজকে তারা থেকেও পাশে নেই, একদিন সবাই বুঝতে পারবে। তারপর সবাইকে নিয়ে নিচে গেলাম। অনেক দিন পর একটু আনন্দ করে নিজের পরিবারের সঙ্গে খাবার খেলাম। এর থেকে বড় সুখ আর কী হতে পারে? কাল তিশার বিয়ে, রাতে অনেক কাজ করে ঘুমালাম। ছোট বোনের বিয়ে বলে কথা। সকালে অনেক কাজ করতেছিলাম, তারপর দেখলাম আমার বোন তিশা এসে আমার কাঁধে হাত রাখলো আর বলল, ভাইয়া আমি তো চলে যাচ্ছি, আমি যদি কিছু চাই দিবি? বল, তুই যা চাবি তাই দিব। মাথায় হাত দিয়ে বল। ওকে বল। আমি চাই আমার বিদায়ের আগে তুই তোর 21 বছর আগের মতো হয়ে যা, সবাইকে ক্ষমা করে দে, আর একটা টুকটুকি ভাবি আনবি। ওকে, আমি চেষ্টা করব। দুপুর 2টার দিকে অতি আনন্দের মুহূর্ত বড় পক্ষ এলো। সব অনুষ্ঠানের মুহূর্ত শেষে সন্ধ্যার সময় অশ্রুপানি চোখে রেখে বোনকে বিদায় দিলাম। গ্রামে থাকতে থাকতে আমার ছুটিও শেষ হওয়ার পথে, তাই আব্বু আম্মুকে বলে ঢাকার উদ্দেশ্যে বিদায় নিলাম। ঢাকা এসে বাসা ভাড়া খোঁজা শুরু করলাম। অনেক বাসায় গেলাম, তারা ব্যাচেলারদের বাসা দেবে না। আবার অনেকে আছে বাসা ভাড়া দেবে, কিন্তু 4 গুণ ভাড়া। তাই বাসা কপালে জুটলো না। বিকাল হয়ে গেছে, তাই আর একটা বাসা দেখব। তাই লাস্ট বাসা দেখতে চলে এলাম। দারোয়ানকে বললাম মালিককে আসতে গেটের কাছে। বাড়িওয়ালা চলে এলেন। বাড়িওয়ালা আমাকে জিজ্ঞেস করলেন, তুমি বিবাহিত নাকি ব্যাচেলার? হ্যাঁ, বলতে যাব, তখনই কেউ আমাকে আটকে বলে উঠল, বিবাহিত, আমি ওর বউ। একটা মেয়ে কণ্ঠে। পিছনে তাকিয়ে দেখলাম একটা পরী দাঁড়িয়ে আছে। না, পরী না, একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটির মাথায় সমস্যা আছে। না হয় একটা অপরিচিত ছেলেকে কেউ স্বামী বানায় নাকি? এটা তো মনে হয় পাবনার পাগলি। আমি তো এই মেয়েটাকে চিনি না। বাড়িওয়ালা আবার বললেন, মেয়েটা কি তোমার স্ত্রী? কি বলল? মনে মনে ভাবলাম এই বাসাটা ছাড়া যাবে না।
এরকম বাসা কোথাও পাওয়া যাবে না। কি হলো, কিছু বলছো না যে? না মানে হ্যাঁ। আঙ্কেল, ও কি বলবে? সকালে ঝগড়া করেছি বলে আমাকে জোর মেরে একা চলে এসেছে। বাড়িওয়ালা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন ওনার মেয়েকে মেরেছি। আরে বাবা, বাড়িওয়ালা এভাবে তাকিয়ে আছেন কেন? ঠাস, আর অমনি আমার গালে হাত বাড়িওয়ালা রাগী কণ্ঠে বললেন, এত মিষ্টি একটা মেয়েকে কেউ মারে? তোমাকে দেখে তো ভালো মনে করেছিলাম, কিন্তু তুমি তোমাদের হাতে আলাদা আলাদা লাগেজ কেন? হাই, মনে হয় ফেসে গেলাম। আরে আঙ্কেল, ওই যে সকালে ঝগড়া। বাড়িওয়ালা আবার আমার দিকে তাকালেন। আমি ভয় শেষ। যাই হোক, মেয়েটা কিন্তু একটা জিনিয়াস। তোমার নাম কি মামনি? জান্নাতুল ইরা, সবাই ইরা বলেই ডাকে। আর ওই বজ্জাটার নাম কি? আর আমি বজ্জাত হলাম কি করে? বেটা, তুই যদি বাড়িওয়ালা না হইতি তাহলে তোর খবর করে ছাড়লাম তো। ওর নাম তো আমাকে বলতে দিবা না নাকি? আমার নাম ফয়সাল। তোমাদের কি নিজস্ব বাসা নেই? আসলে আমি লেখাপড়া করি আর ফয়সাল চাকরি করে, আর এখান থেকে অফিস খুব কাছে, তাই এখানে উঠলাম। ও ভালো, আচ্ছা তোমরা যাও, ওই তোমার রুমে। বাড়িওয়ালা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন। আমি আর ইরা রুমে ঢুকলাম। আসলে আমি ব্যাচেলার বাসা খুঁজছিলাম। ব্যাচেলর বলে কেউ বাসা দিচ্ছিল না। প্রায় সারা ঢাকা শহর ঘুরে ফেলেছি। শেষে এই বাসায় এসেছি। আমি আর ইরা রুমে ঢুকে একে অপরের দিকে তাকিয়ে আছি। আমার হাত এখনো গালে। খুব লেগেছে বুঝি? আমি মাথা কাত করলাম। ইস, ব্যথা করছে? না। আচ্ছা, এটা কি হলো? কই, কি হলো? কি হলো মানে? আপনি আমার বউ হলেন কি করে? ও সরি, আসলে আপনারও বাসার প্রয়োজন, আমারও বাসার প্রয়োজন, তাই। তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আজ 1 সপ্তাহ ধরে বাসা খুঁজছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। আপনার জন্যই আজ আমি এই বাসাটা পেলাম। ধন্যবাদ দেওয়া লাগবে না, এটা আমারও প্রয়োজন ছিল। আচ্ছা, আমরা তো পরিচিতই হলাম না। হলাম তো। আমি ইরা, আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আচ্ছা, আপনি কি করেন? চাকরি করি। আর আপনার পরিবার? ইরা কিছুই বলছে না। কিছুক্ষণ পর, আব্বু আম্মু আর ছোট ভাই। ও, আপনার পরিবার? আম্মু আব্বু আর ভাইয়া ভাবি আর ছোট বোনের বিয়ে হয়ে গেছে। বাট আপনাদের পরিবার কই থাকে? তারা তো মাদারীপুরে, আর আমি ফুস। আসলে পালিয়ে এসেছি। অবাক হয়ে বলল, কেন? আসলে হয়েছে কি, আম্মু তার বান্ধবীর ছেলেকে আর আব্বু তার বন্ধুর ছেলেকে, আর মীরা মানে আমার বোন তার বান্ধবীর ভাইকে আমার সাথে বিয়ে দিতে চায়, আর আমি তাদের মাঝে থেকে ফুস। ইরা খিলখিল করে হাসছে। আমি ইরার দিকে তাকিয়ে আছি। কি দেখছেন অমন করে? আমার বউ, সরি আপনাকে। আমাকে দেখার কি আছে? আপনি এত সুন্দর যদি নিজেকে কন্ট্রোল করতে না পারি। ইরা রেগে গিয়ে বলল, কি? না কিছু না। আচ্ছা, আমরা বাসাটাই তো দেখলাম না। হ্যাঁ চলুন দেখে নেই। এখানে তো মোট 4টে রুম। সব রুমগুলোই সুন্দর। একটা বেডরুম, একটা কিচেন, একটা ডাইনিং রুম, আর একটা এমনি স্টোর রুমের মতো। কিন্তু বেড একটাই। ইরা আমার দিকে তাকিয়ে আছে আর আমি ইরার দিকে। দুজনেই একসাথে বলে উঠলাম, বেড তো একটা। সমস্যা নেই, সোফা তো আছে। সোফা তো অন্য রুমে। তো? না কিছু না। আচ্ছা চলো, রুমগুলো গোছাতে হবে। আমার খুব ক্লান্ত লাগছে। কি? এমন বললে হবে না, দুজনেই রুম সাজাবো। তারপর আর কি, রুমগুলো সাজাতে লাগলাম। বলেও দিচ্ছে। আর আমি সব করছি, জীবনে যা করিনি সেসব করছি। দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি আর পারবো না বলে ঠাস করে বেডে শুয়ে পড়লাম। ইরা হেসেই খুন। রুম গোছানো প্রায় শেষ। আমি শুয়ে আছি হাত পা মেলে। তখনই কলিং বেলের শব্দ। 2-3 বার বেজে গেছে। আমি উঠছি না। ইরা কোমরে হাত দিয়ে বলল, কি হলো? দরজা খুলছো না কেন? আপনি খুলুন। খুলতে বলেছি, খুলুন, না হয় খবর আছে। কি আর করা, উঠে গিয়ে খুললাম। বাড়িওয়ালি, আরে আন্টি ভিতরে আসুন। না বাবা, ভিতরে যাব না এখন। এই নাও তোমাদের রাতের খাবার, খেয়ে নিও। জি আচ্ছা। ইরা কোথায়? উনি তো ভিতরে। তুমি ইরাকে আপনি বলে ডাকো? না না। তাহলে যে ডাকলে? না না, কই, আমি তো বললাম ও ভিতরে। না না, তুমি তো বললে উনি, তখনই ইরার আগমন। আন্টি, ও আমাকে উনি করে বলেছে, তাই না? আজ দেখাচ্ছি মজা। সকালে ঝগড়া করেছি বলে আপনি করে বলছে। ও আচ্ছা, বুঝেছি আমি, এখন যাই। জি আন্টি। আন্টি যেতে ঠাস করে দরজা লাগিয়ে দিল। আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। আরে বাবা থুক্কু, বউ আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? আমি আবার কি করলাম? আন্টির সামনে আপনি করে বললেন কেন? আমি তো আপনাকে আপনি করে বলি, তাই। আরে আপনি তো মহা গাধা। ওনাদের সামনে তো আমাদের অভিনয় করতে হবে। কিভাবে? আরে গাধা, তুমি করে বলতে হবে। ওনাদের সামনে এমন ভাবে চলতে হবে যাতে ওনারা বুঝতে না পারে যে আমরা স্বামী স্ত্রী না। হঠাৎ যদি মুখ দিয়ে আপনি বের হয়ে যায়? এই তো, এই জন্যই প্র্যাকটিস করতে হবে।
তাহলে তো আমাদের একে অপরকে সর্বব্যবস্থা তুমি করে বলতে হবে। প্রয়োজন হলে ওঠে করব। আচ্ছা তাহলে তোমাকে তুমি করে বলি, আর তুমি আমাকে তুমি করে বলবে। ওকে? ওকে। আচ্ছা আমি এখন গোসল করে আসি, তারপর আমরা দুজন মিলে ফ্যামিলি প্ল্যান করব। আরে বিয়েই তো হয়নি, এখন কিসের ফ্যামিলি প্ল্যানিং? হেসে হেসে বললাম। ইরা রাগে ফেটে যাচ্ছে। খবিস, আমি ফ্যামিলি প্ল্যানিং এর কথা বলিনি। মিথ্যে কথা, তুমি একটু আগে তো বললে ইরা লুচির মতো ফুলছে, গাল দুটো বেলুনের মতো হয়ে গেছে, ফেটে গেলে খুব জোরে শব্দ হবে, হয়তো আপনারাও শুনতে পারেন। বদমাইশ ছেলে, আমি এই ফ্যামিলি প্ল্যানিং এর কথা বলছি না। আপনি যা ভাবছেন সেটা না, আমি আমাদের এখানে চলতে হলে প্ল্যান মেনে মানে রুটিন অনুযায়ী চলতে হবে, সেটাই বলছি। ও আমি আরো ভাবলাম মনে হয় আমাদের বাবুদের কথা ভাবছো। রাবিশ, ওরা তো বিবাহিত না, মানে স্বামী স্ত্রী না। আচ্ছা চলো তাহলে বিয়ে করে নেই। ইম্পসিবল। কেন পসিবল নয়? জানি না, প্লিজ ছেড়ে দেন। আচ্ছা আগে কিস দেন। প্লিজ এরকম করো না। কি রকম? ছেড়ে দেন না প্লিজ। আগে কিস করো। আচ্ছা। কি হলো দাও। ইরা চোখ বুজে আমার গালে একটা পাপ্পি দিয়ে দিল। আমি তো সুখের সাগরে ভাসছি, কি মধুর। এখন তো ছেড়ে দেন। আরে আমি তো কিস দিতে বললাম। দিলাম তো। কই দিলে? একটু আগেই না দিলাম। আরে ওটা তো পাপ্পি দিলে, কিস দিলে না তো। মানে গালে দিলে পাপ্পি আর ঠোঁটে দিলে কিস। আচ্ছা এখন দাও। হ্যাঁ দাও, তাড়াতাড়ি দাও, আমার তো সইছে না আর। আমি দিতে পারবো না। পারবে না? ইরা মুখ ভেঙে বলল। না পারবো না। আচ্ছা তাহলে আমি দিচ্ছি। এই না না প্লিজ, এটা করিন না। আমি এটাই করব বলে ইরার ঠোঁটের দিকে আমি মুখ এগিয়ে নিয়ে যেতেই ইরা চোখ বন্ধ করে দিল। এত তাড়াহুড়া না করে কেমন লেগেছে তা জানিয়ে ইরা চোখ বন্ধ করে আছে, আমি ইরার দিকে অপলক তাকিয়ে আছি। এরকম একটা বউ আমি সত্যি সত্যি চাই। কি মায়াবী হরিণী চোখ, গালে টোল পড়া হাসি, কি নিষ্পাপ। আমি ইরার দিকে শুধু তাকিয়েই আছি। ইরা এক চোখ খুলে চোখ টিপার মতো করে আমার দিকে তাকিয়ে আছে। আমি ইরার এই অবস্থা দেখে হেসে ফেললাম। তারপর ইরাকে বললাম, খুব ভয় পেয়ে গেছিলে? ইরা মাথা নাড়ালো। আচ্ছা এখন ছেড়ে দিলাম, পরে দিবানে। ওকে? ইরা চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আরে খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, আর আমি ফ্রেশই হয়নি, তাই ছেড়ে দিলাম। কি বাজে। বাজে মানে? কিসের বাজে? এখনো ফ্রেশ হননি? এই একদম নাক ছিটকাবে না, নইলে। আচ্ছা আচ্ছা ছেড়ে দিন প্লিজ। আমি ইরাকে ছেড়ে দিতেই কিল মেরে দিল দৌড়। ওয়াশরুমে ঢুকবো তখনই মনে হলো বাইরে থেকে তো দেখা যায়। এই তুমি এই রুম থেকে বের হয়ে যাও। রুম কি আপনার একার? আর বাইরে যাব কেন? কেন মানে? আমি গোসল করব, তুমি বাইরে থেকে দেখে নিবে। যাও বাইরে যাও। কি বলে, ছেলেদের আবার লজ্জা। আর আমার কি ঠেকা পড়েছে তোমাকে দেখবো? আচ্ছা আচ্ছা দেখা যাবে নে। আমি ওয়াশরুমে ঢুকে 1 ঘন্টা সময় নিয়ে ফ্রেশ হলাম। বের হতেই দেখি ইরা আমার দিকে তাকিয়ে হাসছে। এই হাসছো কেন? আমি হাসছি তাতে আপনার কি? আর হাসতো মানা নাকি? হাসবে ভালো কথা, আমার দিকে তাকিয়ে হাসছো কেন? বেশ করেছি, হেসেছি, হাসবো। আমার খুব ক্ষুধা লেগেছে, তাই ইরাকে বললাম, খাবার কোথায়? খুব খিদে পেয়েছে। টেবিলে রাখা আছে। এই না হলে বউ। যান গিয়ে দেখেন। কিছু বললে? কই না তো, বলছিলাম এটা তো আমার কর্তব্য। আমি মনে মনে দোটানায় পড়ে গেলাম। এত স্যাক্রিফাইস করছে, বিষয় কি? কোনো কুমতলব করছে না তো? ও তাই বলো। সেটাই, যান খেয়ে নেন। আমি টেবিলের দিকে গেলাম। খুব খিদে পেয়েছে। বাহ, বউ আমার টেবিলে খাবার ঢেকে রেখেছে। ঢাকনা তুলতেই ওয়াক, এ কি এগুলা এলোমেলো কেন? আর আন্টি তো বেশ কিছু খাবার দিল, তাহলে এত কম কেন? ইরা 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 হাসতে হাসতে বলল, চিৎকার করছেন কেন? কি হয়েছে? তোমার আমি নিকুচি করি। রাগ করিয়ে না, কি হয়েছে বলেন আমাকে। এগুলো কি এমন এলোমেলো? এগুলো কি এমন এলোমেলো কেন? আর আন্টি কত খাবার দিয়ে গেল, সেগুলো কোথায়? আন্টি কি শুধু আপনাকে খেতে দিয়েছে? আমাকেও খেতে দিয়েছে। আমার খুব ক্ষুধা লাগছিল, তাই যতটুকু পেরেছি খেয়ে নিয়েছি। ইয়াম্মি, কি রাক্ষসী রে বাবা। ওই চুপ, বেশ করেছি, আমার ক্ষুধা লেগেছে তাই আমি খেয়ে নিয়েছি। ভালো কথা, আমার খাবার এলোমেলো কেন? এগুলো তো আপনার খাবার না, এগুলো আমি খেয়েছি। অর্ধেক খেয়ে আর পেট মানেনি, তাই অর্ধেক রেখে দিয়েছি। অবাক হয়ে বললাম, তাহলে আমার খাবার কোথায়? আমি জানি না, আমার উপর তো তোমার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। আমি এতটুকু খাবার রেখেছি, না হয় পুরোটা খেয়ে নিতাম। আরে বাপ, এমন রাক্ষসী মেয়ে আমি কোনোদিন দেখিনি। কাঁদো কাঁদো ভাবে বলল, আমার ক্ষুধা লেগেছিল তাই খেয়ে নিয়েছি, তাই বলে আপনি আমাকে রাক্ষসী বলবেন? মেয়েটার মনে হয় সত্যি সত্যি খিদে পেয়েছিল। আচ্ছা ভালো কথা, এখন আমি কি খাবো? কেন, এগুলা খেয়ে নিন। আমি চোখ বড় বড় করে বললাম, কি আমার মাথা খারাপ হয়েছে নাকি?
ওয়াক থু, এগুলো আমি খাবো? ইম্পসিবল, কখনো না, মরে গেলেও না। তাহলে না খেয়ে থাকেন। এই তুমি না খেয়ে থাকতে পারো না? আমি কিভাবে না খেয়ে থাকবো? আরে আমি কি করব? আপনার জন্য তো রাখলাম, আপনি না খেলে আমি কি করব? খুব ক্ষুধা লেগেছে, কি করব ভাবতে পারছি না। অনিচ্ছা সত্ত্বেও গিয়ে টেবিলে বসলাম। বমি বমি করছে, খাবো কি করে? তারপরও বমি বমি করে খাচ্ছি, আর এক লোকমা খাওয়ার পর পানি খাচ্ছি। এই মেয়েটা তো আস্ত রাক্ষসী। ইরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। কি মেয়ে রে বাবা, একে তো আমি দেখে নিব। জগের পানি শেষ, ইরা জগে করে পানি এনে আমার হাতে দিল। ইরা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। ইরার হাসি দেখে আমার রাগে গা জ্বলছে। খাওয়া শেষ করলাম। খাবার কেমন লাগলো? রাক্ষসী মেয়ে একটা। আমার সাথে আর ফাজলামি করবে? অফকোর্স। এ না, হ্যাঁ। অতঃপর এখন ঘুমানোর পালা। আচ্ছা, আমরা এখন আমাদের কাজ ভোগ করে নেই। কি কাজ? এই ধরুন রান্না বান্না, কাপড় ধোয়া, ঘর পরিষ্কার করা ইত্যাদি। ও আচ্ছা, বলছিলাম তুমি তো মেয়ে, তুমি তো সব করতে পারবে। অসম্ভব, থাকবো দুজন আর কাজ করব আমি একা, এটা অসম্ভব। আমি আহত দৃষ্টিতে ইরার দিকে তাকিয়ে আছি। আচ্ছা, তোমার সাথে আর দুষ্টামি করব না। ওসব বললে হবে না, আমরা দুজনেই ভাগ করে কাজ করব। অতঃপর আমি শেষ। ইরা আমার অবস্থা দেখে হেসেই খুন। ইরা গুলুগুলু কণ্ঠে বলল, ওলে আমার বাবু, কি হলো? আমি মন খারাপ করে বললাম, কিছু না বাবুনি। আচ্ছা, রান্নাটা আমি করব। কি? থ্যাংক ইউ মা বাবুনি। ইরার গালে পাপ্পি দিলাম। এটা কি হলো? সরি। তবে কি? আমাকে কাজে সাহায্য করতে হবে। আমি আবারও মন মরা দৃষ্টিতে বললাম, কিরকম? অনেক রকম, যেমন সবজি কেটে দিতে হবে, যেটা প্রয়োজন সেটা হাতে এনে দিতে হবে, কোনো কিছু ভুল করে না দিলে ভুল শুধরাতে হবে, আর বাটি চামচ এগুলো ধুয়ে দিতে হবে। এত কিছু? আমি এগুলো পারবো না বলে দিলাম। তাহলে আমিও রান্না বান্না করতে পারবো না? এই না, আমি পারবো সব করতে, তুমি রান্না করবে কেমন? এরা মুচকি হেসে বলল, আর সব কাজগুলো দুজন মিলে করব কেমন? তুমি বলবে যেমন। আচ্ছা, এখন ঘুমানোর পালা, আমার খুব ঘুম পাচ্ছে। আমারও। এখন ঘুমাবো কেমন করে? কেমন করে আবার? তুমি একদিন বেডে, পরের দিন ওই রুমের সোফায়, আর আমিও একদিন বেডে, পরের দিন সোফায়। এই না, আমি একা শুতে পারবো না। কেন? আমি ভূতে ভয় পাই। এত বড় দামড়া ছেলে আবার ভূতে ভয় পায়? এই একদম পচাবে না আমাকে। ইরা মুখ ভেঙচি কাটলো। আচ্ছা, তাহলে উপর নিচ হয়ে শুই। উপর নিচ মানে? ইরা দাঁত কটমট করে বলল, মানে তুমি একদিন বেডে একদিন নিচে, আর ঠিক এইভাবে আমিও একদিন বেডে একদিন নিচে। ওয়েট। কেন, কি হলো? আমি ফ্লোরে শুতে পারবো না। তাহলে কিভাবে শুবেন? দুজনেই বেডে শুব। এখন ইরা বলে উঠল, হোয়াট? দুজনেই বেডে শুব মানে? ইস, কি বিশ্রী। আরে মাঝখানে পর্দা টানানো থাকবে, চলবে? চলবে না, দৌড়াবে। তবে এখানে কোনো কুমতলব নেই তো? না, কোনো কুমতলব নেই। তাহলে দৌড়াবে। কে দৌড়াবে? ইরা হাসতে হাসতে বলল, ওই যে তুমি বললে না চলবে, তাই আমিও বললাম চলবে না, দৌড়াবে। আমিও হেসে দিলাম। আচ্ছা, এখন শোয়া যাক। তারপর ইরা বেডের মাঝখানে পর্দা টানিয়ে দিল। ইরা আমার দিকে বুড়ো আঙ্গুল তুলে দিল, মানে ঠিক আছে। আমিও আঙ্গুল দেখালাম। আমি আমার লাগেজ থেকে একটা 3/4 প্যান্ট বের করে পরে নিলাম। রুমে ঢুকতেই আমাকে দেখেই ইরা মুখ ঘুরিয়ে নিয়ে বলল, ইস, কি বিশ্রী। আমরা নিজের দিকে তাকিয়ে, কিসের বিশ্রী? ওগুলো কেউ পরে নাকি? কি? এই তো তোমার পরনের প্যান্ট। বলে কি, এখন মেয়েরাই আরো শর্ট প্যান্ট পরে, আর উনি আমার 3/4 প্যান্ট দেখে কি বিশ্রী? মুখ ভেঙচিয়ে বললাম। এই চুপ, একদম মেয়েদের নামে বাজে কথা বলবে না। আমি কি মিথ্যে বলেছি নাকি? বাজে কথা রেখে শুয়ে পড়ো। আমি শুয়ে পড়লাম। ইরা শুয়ে পড়েছে। আমিও পর্দার অন্য পাশটায় গিয়ে শুয়ে পড়লাম। বেশ কিছুক্ষণ পর আমি পর্দা একটু সরাতেই ইরার সাথে চোখাচোখি হলো। কি চোরের মতো পর্দা সরালে কেন? আমি ইরার হাত ধরে ফেললাম। আরে কি করছেন? তুমি না আমার লক্ষ্মী বউ, প্লিজ যেও না। চুপ, কিসের বউ? আচ্ছা যাও, আর বউ ডাকবো না, আন্টি ডাকবো। কি? আমার মাথা গরম করবেন না, বলে দিলাম। আমি আবার কি করলাম? আমাকে দেখে কি আপনার আন্টি মনে হয়? আগে তো বাড়িওয়ালি আন্টির মতো লাগে। কি এত বড় সাহস? আমি ওই বাড়িওয়ালার বুড়ি পেতনিটার মতো? হ্যাঁ, তোমাকে ওরকমই লাগে। কি? জোরে জোরে কান্না আরম্ভ করলো। আমি কানে আঙুল চেপে বললাম, আরে এত জোরে চিৎকার করছো কেন?
আরে কি হলো, কাদার কি আছে? আপনি একটা খবিস, গরু, ছাগল, বেড়া, খরগোশ, ব্লা ব্লা ব্লা। ও আর কি? আর আর আপনি বাড়িওয়ালা টাকলু। আসলে আমাদের বাড়িওয়ালার টাকলা। কি এত বড় অপমান? তুমি কি? তুমি তো বাড়িওয়ালার পেতনি। বললেই হলো। অতপর ঝগড়া চলতে থাকলো। ঝগড়া শেষে নাস্তা করলাম। নাস্তা করে আমি বিছানায় শুয়ে আছি। কি আপনি অফিসে যাবেন না? হ্যাঁ যাবো তো। তাহলে রেডি হচ্ছেন না কেন? এত কেয়ার নিচ্ছ কেন? সত্যি সত্যি আমি তোমার স্বামী নাকি? স্বামী হলে না লাথি দিয়ে অফিসে পাঠাতাম। আবারও টাস কি? এটা মেয়ে না ধানি লঙ্কা? নিজের স্বামীকে লাথি দিয়ে অফিসে পাঠাবে? এরকম মেয়ে আমি জীবনে একটাও দেখিনি। কি ঝাঁজ রে বাবা, একদম মহারানী ভিক্টোরিয়া। তবে কিউট বটে। এই কি ভাবছেন? তাড়াতাড়ি রেডি হও, না হয় তোমাকেও পরেটুকু বলার আগেই বলল, না রেডি হচ্ছি, রুম থেকে বের হচ্ছি, আর মনে মনে বলছি মহারানী ভিক্টোরিয়া একটা। কিছু বললেন? আমি তো টাস কি। হাই হাই, ও শুনলো কি করে? মনে হয় জোরে বলে ফেলেছি। না কই কিছু না তো। কিছু না থাকলেই হলো। যান তাড়াতাড়ি রেডি হও। মনে মনে এরা 14 গোষ্ঠী উদ্ধার করে রেডি হলাম, কিন্তু বিপত্তি ঘটলো। আমি তো টাই বাঁধতে জানি না। এই যা, এখন কি করি? আমি মন খারাপ করে রুমে গিয়ে বসে আছি। ইরা রুমে আসলো। ও রেডি হয়ে গেছে, বেশ সুন্দরই লাগছে। কোমরে হাত দিয়ে বলল, আপনি এখানে বসে কি করেন? চলেন। তুমি যাও, আমি পরে যাব। পরে মানে এখনই চলেন। আরে বললাম তো পরে যাব। কি হয়েছে? টাই বাঁধতে পারি না। মানে তাহলে আগে পারতেন কি? আগে কখনো তো বাঁধিনি। মানে? আগে তো হুক লাগিয়ে যেতাম, তো হুক আলাটা আনতে ভুলেই গেছি। আচ্ছা এখন টাই বাঁধেন আর যান। আরে এত সময় কি বকলাম? মানে? টাই বাঁধতে পারি না তো। উফ, এদিকে দেন। আমি খুশিতে ইরার দিকে টাইটা এগিয়ে দিলাম। কি হলো, মাথা এত উঁচু করছেন কেন? কই না তো, তুমি তো নাগাল পাচ্ছ না। এক কাজ করো, আমার পায়ের উপর ওঠো, তারপর টাই বেঁধে দাও। আও ও মাগো, ইরা হাসতে হাসতে বলল। কি হলো? আরে তুমি আমার পায়ে। আমাকে কিছু বলতে না দিয়ে ইরা বলল, এ মা, তুমি না বললি তোমার পায়ের উপর উঠে টাই বেঁধে দিতে? তাই বলে জুতা নিয়ে উঠবে নাকি? আমার কি ব্যথা লাগে না? তাহলে কিভাবে উঠবো? কেন তুমি জানো না নাকি? না জানার ভঙ্গিতে বললাম। ন্যাকামি করো। উফ, কি ব্যথাটাই না পেলাম। না তো, আমি জানি না। তোমাকে জুতো খুলে খালি পায়ে উঠতে বলেছি। ও তাই বুঝি। হুম। আর একটু দিব নাকি মাথা উঁচু করবে? না করছি। না বাবা, আগে কি জোরে দিল একটা, এখন আরেকটা দিলে আমি মরেই যাব। ডাইনি মেয়ে। ইরা আমার টাইটা বেঁধে দিচ্ছে, আমি ইরার দিকে তাকাচ্ছি না। কি হলো, রাগ করছেন কেন? কি হলো? কিছু না। বললেন না তো। কি? রাগ করেছো? না। তাহলে আমার দিকে তাকাচ্ছ না কেন? আমি ইরার দিকে তাকিয়ে বললাম, এই তাকালাম। খুব ব্যথা লেগেছে? না। মিথ্যে কথা। কিভাবে রাগ ভাঙাবো? যা বলবো তাই দিবে। দিব। একটা চুমু। ইরার অগ্নিদৃষ্টি ফিরে এলো। ইরা ততক্ষণ আমার টাই বেঁধে দিয়েছে। জানতো এখন টাই বাঁধা তো শেষ। দিলে না তো। ইরা জুতো পড়তে পড়তে বলল, কি দিব? ওই যে ইয়েটা কি আবার? অফিসের সময় হয়ে যাচ্ছে, চলুন যান। আগে কিস দিবে, তারপর যাব। যাবেন নাকি চলে যাব? তুমি কিন্তু কথা দিয়েছিলে। কি কথা দিয়েছিলাম? যা চাইবো তাই দিবে। কখন? কখন মানে একটু আগেই না বললে? ও তখন তো বলেছিলাম যা চাইবেন তাই দেব না। মিথ্যে কথা। আমি শুনেছি তুমি বলেছো আমি যা চাইবো তাই দিবে। তুমি কি করে শুনবে? মানে? আমি তো মনে মনে বলছিলাম। কি আমি মানি না? কথা যখন দিয়েছো তখন দিতেই হবে। বুঝেছি, আপনি অফিসে যাবেন না। আগে দাও। চোখ বোঝো। আমি খুশি হয়ে চোখ বুঝলাম। অতপর একটা শব্দ হলো। আপনারা যা ভাবছেন তার কিছুই হয়নি। দরজায় কড়া নাড়ার শব্দ। বিরক্ত নিয়ে চোখ খুললাম। ইরা হাসছে। কোনোই দিয়ে গুঁতো মেরে দরজা খুলতে চলে গেল। দরজা খুললো। বাড়িওয়ালা পেট নিয়ে এসেছেন। আরে আন্টি, এত সকালে কোনো সমস্যা? আরে ইরামা, সমস্যা কেন হবে? তোদের জন্য সকালের নাস্তা নিয়ে এলাম। না আন্টি, আমরা খেয়ে নিয়েছি। এমা, কখন? এই তো একটু আগে। তোমরা খাবার কোথায় পেলে? বাইরে থেকে আনিয়েছো তাই না? আমরা থাকতে বাইরে থেকে এনে খেতে হবে কেন? আরে না আন্টি, আমি আর ফয়সাল মিলে দুজনে নাস্তা তৈরি করে খেয়ে নিয়েছি। কি ভালো একটা ছেলে, তোমাকেও কাজে সাহায্য করে। আর আমার স্বামী ডাকলু আমার কাছে সাহায্য করা তো দূরের কথা, ও তো আমি কাজ করে ক্লান্ত হয়েছি কিনা সেটাও জিজ্ঞেস করে না। সাথে সাথেই আঙ্কেলের আগমন। কি আমি টাকলু তোমার কাজে সাহায্য করি না? না করো না তো।
করি না, করবো না। আমি যে বাজার করে আনি, তুমি কি আমাকে বাজার করতে সাহায্য করো? আমি কেন তোমার বাজার করায় সাহায্য করব? তাহলে আমিও করবো না। আন্টি আঙ্কেল ঝগড়া করতে করতে চলে গেলেন। ইরা আন্টি আঙ্কেলের ঝগড়া দেখে হাসতে হাসতে শেষ। আমিও হাসছি। দেখলে আন্টি আমার কেমন প্রশংসা করলেন। ওটা তো তোমাকে পাম দিয়েছেন। আমি টায়ার নাকি যে আমাকে পাম দিতে হবে? তাই তো মনে হয়। তোমাকে আমি কি করবেন? কিছুই করতে পারবেন না। পারবো না তাই না? বলে ইরার দিকে এগিয়ে যেতেই ইরা তার জামার থেকে একটা পিন বের করে বলল, কাছে আসার চেষ্টা করবে না, পিন দিয়ে ফুটো করে ফেলবো বললাম। আমি আর ইরার দিকে পা বাড়ালাম না। যান এখন। যাবো তো, তবে তুমি কিন্তু কথা দিয়ে কথা রাখোনি। আচ্ছা তাহলে এইদিকে আসেন। ইরা পিন জামায় ঢুকিয়ে দিয়েছে, তাই খুব খুশি হয়ে সামনে যেতেই আমি চোখ বন্ধ করলাম। সাথে সাথে আমি ও মাগো, এটা মাইয়া নাকি ডাকাত? না থুকু, ডাকাত নি। কি বাবু, কেমন লেগেছে? কাদো কাদো হয়ে বললাম আবার। এমন ডাকাত থুকু ডাকাত নি মেয়ে আমি জীবনেও দেখিনি। খুব ব্যথা পেয়েছেন? সরি, আসলে বুঝতে পারিনি। কেঁদো না শোনা আমার। সরো বলে ধাক্কা দিলাম। প্লিজ রাগ করো না, আসলে বিয়ের আগে ওসব করা ইসলামের দৃষ্টিতে হারাম। তার মানে আমরা বিয়ের পর ওসব করবো? আমরা মানে আপনাকে কি বিয়ে করবি? কেন আপনি? আরে গাধারাম, ওটা তো উদাহরণ দিলাম। ও এখন তো যান। বের হলাম। রিক্সা ডাক দিয়ে উঠে পড়লাম। রিক্সা চলছে আপন গতিতে। গেলাম আর ভাবতে আসি, অচেনা একটা মেয়ে কোনো সংকোচ ছাড়াই আমার সাথে থাকতেছে। মেয়েটার মাঝে অদ্ভুত একটা মায়া কাজ করতে লেগে আছে। বুঝি না এই মেয়েটির কথা আমি এত ভাবি কেন। ওর মতো একটা মেয়ের কারণেই আমার কৈশোরকাল কষ্টে কাটাতে হয়েছে। আমি তো কোনো মেয়েকে সহ্য করতে পারি না, তাহলে ওর সাথে আমি এমন দুষ্টমির চঞ্চলাচর কাজ করি কেন? তাহলে কি আমি ইরাকে এক রাতের মধ্যেই ভালোবেসে ফেলেছি? মেয়েটা কি সুন্দর, মায়াবী। ইস, ও সত্যি যদি আমার বউ হতো। ধ্যাত, ওর কথা আমি এত ভাবি কেন? এর মাঝেই রিক্সাওয়ালা মামা আমাকে নিয়ে অফিসে চলে এলেন। আমি নেমে নতুন অফিসে চলে এলাম। অফিসের ভিতরে গিয়ে ম্যানেজারের সাথে কথা বলে আমার কেবিন দেখিয়ে দিল। ম্যানেজার সাহেব আমাদের বসের সাথে তো পরিচয় করিয়ে দিলেন না যে। আসলে ফয়সাল সাহেব, আমাদের অফিসের বস আজ অফিসে আসবে না। তার বাসায় কি যেন প্রবলেম হয়েছে, সে কারণে কাল বস অফিসে আসবে না। সে সময় আপনার সাথে পরিচয় করিয়ে দেবেন। আর ফয়সাল সাহেব, আপনি কাজ করেন, আমি একটু ওই দিকে ঘুরে আসি। ঠিক আছে বলে চলে গেলেন আমার পাশের কেবিনের কলিগ। হাই, আমি হাসান। আমি ফয়সাল। আজ থেকে মনে হয় জয়েন করলেন? জি। ও ভালোই, আপনার সাথে মাঝে মাঝে কথা হবে না। তা তো অবশ্যই। আচ্ছা ফয়সাল সাহেব, এখন কাজ করি, পরে কথা বলবানি। আচ্ছা ঠিক আছে। আমার তো কাজে মন নাই, খালি ইরার কথা মনে পড়ে। কি করব বুঝতে পারতেছি না। ইরাকে বলে দেব আমি ওকে পছন্দ করে ফেলছি। 39 বছরের এক বুড়াকে ও জীবনেও মেনে নেবে না। আমি যদি ওকে ভালোবাসার প্রস্তাব দেই, ও যদি সেটা রিজেক্ট করে বাসা থেকে চলে যায়, না এখন করব না। আর ওর সকালের কাণ্ডগুলো খালি মনে পড়তেছে আর হাসতেছি। হঠাৎ কলিগের ডাকে ধ্যান ভাঙলো। কি ব্যাপার ফয়সাল সাহেব, কার কথা ভাবছেন? আমি বেকা থেকে খেয়ে বললাম। কার কথা মানে? তাহলে মিট মিট করে হাসছিলেন যে? না কই, সবই বুঝি ফয়সাল সাহেব। আমি কিছুই বললাম না। দুপুরে ইরার সাথে কথা বললাম, লাঞ্চ করেছে কিনা জিজ্ঞেস করলাম। অফিস শেষে বিকালে রিক্সা করে বাসায় আসতেছি, দেখলাম ইরা দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে? কোথায় গেছিলা? আপনাকে সব কিছুর কৈফিয়ত দিতে হবে নাকি? দেখি সরে বসেন তো। বসে ধুম করে রিক্সায় উঠল। কি ব্যাপার ইরা, রেগে আছে মনে হয়। এবারও ইরা ব্যাগটা দিয়ে বর্ডার করে দিল। আমি ভয় ভয় বললাম, ইরা ব্যাগটা। ইরা আমার দিকে চোখ লাল করে তাকিয়ে থাকলো। কি? সরানো যায় না। চুপ, ব্যাগে হাত দিবেন না। আমি ধমককে আর কিছু বললাম না। রিক্সাওয়ালা মামা হাসছেন। কি হলো মামা, হাসছেন কেন? তোমরা দুইজন স্বামী স্ত্রী তাই না? না। রিক্সাওয়ালা মামা হা হা করে হেসে উঠলেন। ওই, আমি আপনার কোন জন্মের বউ? হ্যাঁ বলেন। আরে চিৎকার করছো কেন? চিৎকার করবো না তো কি করব? হ্যাঁ, আমি ইরাকে আরো রাগিয়ে তোলার জন্য বললাম, হ্যাঁ মামা আমরা স্বামী স্ত্রী। না আঙ্কেল, আমরা স্বামী স্ত্রী না। হ্যাঁ মামা, আমি ওর স্বামী। না আঙ্কেল। বুঝেছি, তোমরা বাড়িতে ঝগড়া করছো তাই না? এই তো এটাই, সকালে ঝগড়া করেছি বলে আমার বউটা এখনো রেগে আছে। কখনোই না। বুঝেছি মা, আসলে তোমরা তো এখনো ছোট, নতুন বিবাহিতা, এগুলো মাঝে মাঝে হবেই। আর আমি তো আমার বউয়ের সাথে ঝগড়া করি, তবে সেটা আনন্দের ঝগড়া, বুকের রাগে মজা পাওয়া যায়। তবে এসব ছোট ছোট ঝগড়া নিয়ে তোমরা খুব বেশি অভিমান আবার যেন না করো।
তবে এসব ছোট ছোট ঝগড়া নিয়ে তোমরা খুব বেশি অভিমান আবার যেন করো না, সেদিকে খেয়াল রেখো। ইরা অন্যদিকে মুখ করে আছে। আমি মুখ চেপে ধরেছি।